ক্লিয়ার হয়নি, আপনারা অনেকেই বলছেন। এখন কি শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? একটু জানাবেন জি এখন। জি এখন একদম ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? জি এখন আলহামদুলিল্লাহ ভালো বোঝা যাচ্ছে। ওকে, ডান। ঠিক আছে। আহ ঠিক আছে তো। যেটা হচ্ছে মূলত আমি বলতে চেয়েছিলাম সেটাই হচ্ছে এটা ব্যাপার, যে আমাদের মূল টার্গেট হচ্ছে ডিজুরি পরিবার কতটা স্মুথলি আপনাদেরকে ইংরেজি প্রিপারেশনটা করাতে পারে। সেজন্যই আজকে আপনাদের সাথে উপস্থিত হওয়া। আমি রাতুল তুর্য, আপনাদের ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো আপনাদের এই পুরো জার্নিতে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা মূলত হচ্ছে আহ একটা শুভেচ্ছা ক্লাস বলতে পারেন। শুভেচ্ছা ক্লাস, আমরা সবাই একসাথে হয়েছি এখানে। মূলত আমরা এরকম কোনো চমকপ্রদ টপিক নয়, আমরা খুবই সাধারণ একটা টপিক রেখেছি, পার্টস অফ স্পিচ, যেখান থেকে আমাদের বিগত বছরগুলোতে প্রায় অনেকগুলো প্রশ্ন হয়েছে, 6 থেকে 7টার মতো। অর্থাৎ আহ, যে কয়টা বিজেএস পরীক্ষা হয়েছে যাবৎকাল পর্যন্ত, সেই সবকটি পরীক্ষা মিলিয়ে আমরা 6 থেকে 7টি কোশ্চেন আমরা পেয়েছি পার্টস অফ স্পিচের উপরে, যেটা গ্রামার টপিক হিসেবে বলা যায় অনেক হিউজ হিউজ একটা টপিক। যেখানে অনেক ধরনের অনেক এলিমেন্টস থাকে, বাট সেই জায়গা থেকে অ্যাকচুয়ালি কোন বিষয়গুলো থেকে প্রশ্ন হয় বা কোন বিষয়গুলো থেকে প্রশ্ন বিশেষ কর্তৃপক্ষ করছে, আমরা সেগুলোকে পর্যালোচনা করেছি। পর্যালোচনা করে আমরা হচ্ছে ঠিক ওই জায়গাটাই পড়াবো যে জায়গাটা থেকে আপনাদের ভবিষ্যতে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। এবং সেই প্রশ্ন যদি হয়, আপনারা যেন একদম স্মুথলি সেটা অ্যান্সার করতে পারেন, একদম বেসিক সহ। যেহেতু প্রশ্ন কমন পড়ানোটা খুবই টাফ ব্যাপার, আমরা এটা খুব করে চাই যে প্রশ্নটা কমন পড়ুক, অন্ততপক্ষে আমাদের পড়ানো নিয়ম থেকে হলেও প্রশ্নটা কমন পড়ুক। এই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের ক্লাস শুরু করব। আমাদের আজকের টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ। আমাদের টার্গেট, যদি আমাদের পরীক্ষায় 10 মার্ক আসে বা 15 মার্ক আসে, যত মার্কই আসে, অ্যাটলিস্ট 85 or 90% মার্ক যেন আমাদের হচ্ছে ক্লাস থেকে কমন পড়ে যায় ইনশাল্লাহ, আমাদের টার্গেট এটাই। সো আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ডিজুডি পরিবারের পক্ষ থেকে। আপনারা সবাই এখানে আসার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আমরা আর হচ্ছে কথা না বাড়াই, আমরা অনেক স্টুডেন্ট এখানে আছি। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসের দিকে। আমাদের আজকের ক্লাস হচ্ছে পার্টস অফ স্পিচের উপরে। সো পার্টস অফ স্পিচের একদম বেসিক থেকে শুরু করে কতটুকু পর্যন্ত ডিপ করে পড়া যায় এবং কতটুকু পর্যন্ত প্রশ্ন কমন পড়ানো যায়, আমরা আজকে টপিক পড়বো। এমন ভাবে পড়বো যেন প্রিভিয়াস টপিক গুলো আমাদের কমপ্লিট হয়ে যায়। মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো যেন আমরা আজকের ক্লাস করার পর এই পার্টস অফ স্পিচ নিয়ে আপনাদের আর যেন কোনো প্রশ্ন না থাকে। সো শুভেচ্ছা ক্লাস। কিন্তু ক্লাসটা হবে খুবই একটা রেগুলার ক্লাসের মতো, যেভাবে আমরা ডিজুডিতে ক্লাসগুলো নিয়ে থাকি, অনলাইন কিংবা অফলাইন। আমরা চলে যাচ্ছি আমাদের নোটে। সো আজকে আমাদের বিজেএস জেনারেল ইংলিশ এর মধ্যে আমরা সিলেক্ট করেছি টপিক সিলেক্ট করেছি হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ। সর্বপ্রথম আপনাদেরকে জানাতে চাই যে এই পার্টস অফ স্পিচ থেকে আহ প্রশ্ন যে আসবে কোন জায়গা থেকে আসবে। পার্টস অফ স্পিচের অনেকগুলো জায়গা আছে। সে জায়গার মধ্যে আমরা সর্বপ্রথম যদি দেখি, পার্টস অফ স্পিচ আমাদেরকে বিজেএস মূলত যে প্রশ্নগুলো দেয় সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন থেকে দেয়। আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন বলতে পার্টস অফ স্পিচ চিহ্নিত করা, অর্থাৎ একটা পার্টস অফ স্পিচ কিভাবে চেনা যায় সেটার উপরে হচ্ছে আমাদের প্রশ্নগুলো হয়। তো এই যে আইডেন্টিফিকেশনের কথা আমি যেটা বলছি, যে আইডেন্টিফিকেশন, এই আইডেন্টিফিকেশনের যে ব্যাপারটা, এটা আমরা লক্ষ্য করে দেখব যে আইডেন্টিফিকেশনটা মূলত করতে হলে, একটা পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হলে আমাদের কোন কোন বিষয়গুলো জানতে হয়। পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হলে অ্যাকচুয়ালি যে জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাফিক্স। তো অ্যাফিক্স সম্পর্কে আমরা পড়বো, নিশ্চয়ই পড়বো। আমরা পার্টস অফ স্পিচের আরো কিছু জায়গা বলে নিই, সেটা হচ্ছে
আইডেন্টিফিকেশন থেকে প্রশ্ন হতে পারে, প্রশ্ন হতে পারে পার্টস অফ স্পিচের পজিশন থেকে, অর্থাৎ পার্টস অফ স্পিচের অবস্থান থেকে প্রশ্ন হতে পারে। আহ তাছাড়া আহ এই পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন করার আর খুব একটা জায়গা নেই। অর্থাৎ পার্টস অফ স্পিচ থেকে দুই ধরনের প্রশ্ন হতে পারে, একটা হচ্ছে আইডেন্টিফিকেশন আর একটা হচ্ছে পজিশন। তো আইডেন্টিফিকেশনের প্রশ্নের ধরনটা কেমন হয়? কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেন প্যাটার্ন কোশ্চেন প্যাটার্নটা হলো এরকম যে আপনাকে একটা শব্দ দিয়ে বলবে যে হচ্ছে, একটা শব্দ দিল আপনাকে যে ফ্রিডম। এই ফ্রিডম শব্দের ফ্রিডম শব্দটি এভাবে দিবে, ফ্রিডম শব্দটি কোন পার্টস অফ স্পিচ, কোন পার্টস অফ স্পিচ, সংক্ষেপে পজ লিখলাম, পার্টস অফ স্পিচ এটাকে সংক্ষেপে পজ লিখতেছি আমরা। তো ফ্রিডম কোন পার্টস অফ স্পিচ, এটা প্রশ্ন হতে পারে। এটা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন, 1 নম্বর প্রশ্নের প্যাটার্ন, যেটা আইডেন্টিফিকেশন বেসড আসে। দ্বিতীয় হচ্ছে প্রশ্নের প্যাটার্ন হলো এরকম যে এরকম বলা থাকতে পারে যে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, অফ দ্য ওয়ার্ল্ড। এই জায়গায় আহ এই জায়গায় হচ্ছে আপনাকে যেটা করবে সেটা হলো যে এরকম একটা লাইনের নিচে, শব্দের নিচে আন্ডারলাইন করা থাকবে। সেক্ষেত্রে আপনাকে বলতে হবে যে এই যে গো শব্দটা নিচে যে দাগ দেওয়া আছে, সেই গো শব্দটা কোন পার্টস অফ স্পিচ। তো দুই ধরনের প্রশ্ন প্যাটার্ন আমরা আপনাকে দেখালাম। সেটা হচ্ছে, এক, আপনাকে একটা শব্দ দিয়ে বলতে পারে এটা কোন পার্টস অফ স্পিচ, আর এটা হচ্ছে একটা বাক্যের মধ্যে ব্যবহার করে ওই শব্দটা কোন পার্টস অফ স্পিচ সেটা জানতে হতে পারে। সো এই প্রশ্নের প্যাটার্নটা হচ্ছে পজিশন ওয়াইজ, আর উপরের প্রশ্নের প্যাটার্নটা হচ্ছে আইডেন্টিফিকেশন ওয়াইজ। কেমন? এই দুই ধরনের প্রশ্ন প্যাটার্ন সাধারণত আমাদের হচ্ছে এই পরীক্ষাগুলোতে, কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে পাওয়া যায়। তার মধ্যে যেহেতু আমরা আপনাদেরকে স্পেসিফিক বিজেএস জেনারেল কোর্সটা অফার করছি, সেই ক্ষেত্রে একদম স্পেসিফিক আপনাদের জন্য কোন কোন প্যাটার্নটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসছে, সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন। মাস্ট 100% আপনাদের পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন হয়েছে যে কয়টা, সব কয়টাই আসছে আইডেন্টিফিকেশন থেকে। সো লেটস গেট স্টার্টেড ফ্রম আইডেন্টিফিকেশন। আমরা আইডেন্টিফিকেশন থেকে আমাদের ক্লাসটা স্টার্ট করছি, যে কিভাবে আইডেন্টিফিকেশন থেকে পার্টস অফ স্পিচকে একদম ধরাশায়ী করা যায়। আইডেন্টিফিকেশন আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করার, এটা হচ্ছে টপিকের নাম। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, কিভাবে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারি আমরা। তো পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করার সবচেয়ে প্রথাগত পদ্ধতি হচ্ছে অ্যাফিক্স কে চেনা। অ্যাফিক্স বলতে পারেন, অ্যাফিক্স শব্দের অর্থ কি, যে কেউ একজন বলতে পারেন। আর বলার ক্ষেত্রে আপনারা হ্যান্ড রেজ করবেন, হ্যান্ড রেজ করলে আমি বলার জন্য সুযোগ দেব, সেখান থেকে আপনারা হচ্ছে উত্তরটা দিতে পারেন। বলতে হবে যে অ্যাফিক্স শব্দের অর্থটা কি। এনিওয়ান, যে কোনো একজন, যে অ্যাফিক্স শব্দের অর্থ কি, যে কেউ একজন বলুন। সংযুক্ত করা। অ্যাফিক্স শব্দের অর্থ হচ্ছে, খুরশিদ ভাই বললেন যে সংযুক্ত করা, শেষে অবশ্যই ফিক্স কথাটা দেওয়া আছে। ফিক্স কথার মানে হচ্ছে যুক্ত করা। অ্যাফিক্স শব্দের অর্থ সংযুক্ত করা। অ্যাফিক্স শব্দের অর্থ হচ্ছে সংযুক্ত করা। তো সংযুক্ত আমরা চাইলে দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে প্রিফিক্সের মাধ্যমে আমরা সংযুক্ত করতে পারি, সেটা হচ্ছে প্রিফিক্স। আরেকটা হচ্ছে আমরা চাইলে সংযুক্ত করতে পারি, সেটা হচ্ছে সাফিক্স। ঠিক আছে? আমরা দুই ভাবে সংযুক্ত করতে পারি, একটা হচ্ছে প্রিফিক্স আর একটা হচ্ছে সাফিক্স। কেমন? তো প্রিফিক্স ব্যাপারটা কি আর সাফিক্স ব্যাপারটা কি সেটা নিয়ে আগে আমি আলোচনা করছি। এবং একদম বেসিক থেকে দেখেন ব্যাপারটা, যে প্রিফিক্স মূলত কাজটা করে কি। প্রিফিক্স হচ্ছে একটা আহ কিছু লেটার যেটা ওয়ার্ডের পূর্বে বসে। অর্থাৎ একটা অর্থপূর্ণ একটা শব্দ যেটার একটা অর্থ থাকবে, সেই ওয়ার্ডের পূর্বে এই প্রিফিক্সটা, একটা প্রিফিক্স বসাবেন। এবং বসানোর পর এই দুইটা মিলে যে একটা আউটপুট পাওয়া যাবে, যে আউটপুটটা পাওয়া যাবে, এই আউটপুটটা এই আউটপুটটা আসবে একটা নতুন শব্দ, অর্থাৎ এ নিউ ওয়ার্ড, একটা নতুন শব্দ আসবে। আউটপুট হিসেবে একটা নতুন শব্দ আসবে। কিভাবে হয় ব্যাপারটা দেখেন একটু। যেমন আমরা বললাম অ্যাক্টিভ,
অ্যাক্টিভ শব্দের অর্থ হচ্ছে সক্রিয়। অ্যাক্টিভ শব্দের অর্থ কি? সক্রিয়। ঠিক যখন আপনি তার পূর্বে একটা ইন প্রিফিক্স যোগ করবেন, এই ইনকে বলা হয় প্রিফিক্স। আমরা প্রিফিক্স কারা সেটা পরবর্তীতে যাচ্ছি। তো এই ইন হচ্ছে একটা প্রিফিক্স যেটা আপনি অ্যাক্টিভ শব্দটার পূর্বে যোগ করেছেন। এই প্রিফিক্সটা যোগ করার কারণে এই শব্দটা কিন্তু একটা নতুন অর্থ দিচ্ছে। অর্থাৎ আগে অ্যাক্টিভ শব্দের অর্থ সক্রিয় ছিল, ইনঅ্যাক্টিভ হওয়ার কারণে সেটা হয়ে গেল নিষ্ক্রিয়। তার মানে এইটা দাঁড়াচ্ছে যে এই ইনঅ্যাক্টিভ শব্দটা একটা নতুন শব্দ দিল। তো এটা দিয়ে তো আমরা পার্টস স্পিচ চিনতে পারছি না। তার কারণ হচ্ছে নতুন নতুন শব্দ বারবার গঠন হচ্ছে, সেক্ষেত্রে আমরা পার্টস স্পিচ কিভাবে চিনবো? এটা একটা প্রশ্ন। তো আমরা সাফিক্সের কাছে যাই, দেখি সাফিক্স কি কাজ করছে। সাফিক্স যেটা করে সেটা হচ্ছে একটা ওয়ার্ড, একটা অর্থবহ ওয়ার্ডের পরে বসতেছে, বসে সে যে আউটপুটটা দেয়, এই আউটপুট হিসেবে আমরা পাচ্ছি এ নিউ ফর্ম অফ পার্টস অফ স্পিচ। অর্থাৎ পার্টস অফ স্পিচের একটা নতুন ফর্ম আমরা পাচ্ছি। পার্টস অফ স্পিচের একটা নতুন ফর্ম আমরা পাচ্ছি। তবে এখানে একটা সবচেয়ে বড় আইডেন্টিটি হচ্ছে এই যে ওয়ার্ডটা যেটা শুরুতে ছিল, যার সাথে আমি সাফিক্স যুক্ত করেছি, এটার যে অর্থ আর আউটপুট হিসেবে যে অর্থটা আমি পাবো, এই অর্থ দুইটা অবশ্যই সেম হইতে হবে। কিন্তু তাদের পার্টস অফ স্পিচটা পার্টস অফ স্পিচ চেঞ্জ হবে। পার্টস অফ স্পিচটা চেঞ্জ হবে। পার্টস অফ স্পিচ চেঞ্জ হবে কিন্তু তাদের অর্থ সেম থাকবে। যেমন আমি দেখাচ্ছি, দেখেন যে আপনাকে যদি বলা হয় যে ফ্রি শব্দটা কোন পার্টস অফ স্পিচ, কেউ একজন ফ্রি শব্দটা, আচ্ছা রিমুভ লিখছি নিচে, রিমুভ। বলেন তো রিমুভ শব্দটা অথবা ফ্রি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? একটু আমরা হচ্ছে কথা বলি, তাইলে দেখা যাচ্ছে যে ক্লাসটা আরো বেশি ভালো লাগবে আমাদের করতে, কেমন? সো আপনি বলুন যে ফ্রি শব্দটা কোন পার্টস অফ স্পিচ এবং রিমুভ শব্দটা কোন পার্টস অফ স্পিচ। ফ্রি এবং রিমুভ এটা কোন পার্টস অফ স্পিচ বলতে পারবেন? হ্যাঁ, ভাইয়া হ্যান্ড রেজ করেছে। ওকে, বলুন ভাইয়া। আনমিউট করুন, আপনাকে আনমিউট করার জন্য পারমিশন দেওয়া হয়েছে। ফ্রি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? রিমুভটা বলছি। হ্যাঁ, রিমুভটা বলুন। রিমুভটা রিমুভটা হচ্ছে ভার্ব। রিমুভটা হচ্ছে ভার্ব। ফ্রিটা বলতে পারবেন না? ফ্রি ফ্রি শব্দের অর্থ তো মুক্ত বা স্বাধীন। সেক্ষেত্রে এটা এটা তো অ্যাডজেক্টিভ গুণের হতে মধ্যে পারে। পড়ছে, তাই না? অ্যাডজেটিভ হতে পারে না, অ্যাডজেটিভই হবে। কেমন? অ্যাডজেটিভ। আচ্ছা, ওকে। নেক্সট হচ্ছে আমরা একটা কাজ করি, ফ্রি এর সাথে আমরা একটা সাফিক্স যোগ করি, ডম। সাফিক্স তো শেষে যুক্ত হয়, সেক্ষেত্রে ডম যুক্ত করলাম, আউটপুট হিসেবে পেলাম হচ্ছে ফ্রিডম। আউটপুট হিসেবে কি পেলাম? ফ্রিডম পেলাম। সেক্ষেত্রে এই ফ্রিডম শব্দটা অর্থ কি বলেন তো? ফ্রিডম শব্দের অর্থটা কি দাঁড়াচ্ছে? ফ্রিডম হচ্ছে শব্দটার অর্থ কি দাঁড়াচ্ছে বলুন। সুতপা আপু হচ্ছে বলেছে, হ্যাঁ আপনাকে আনমিউট করার হচ্ছে রিকোয়েস্ট দেওয়া হয়েছে, আপনি অ্যাকসেপ্ট করতে পারেন। যে বলুন যে হচ্ছে ফ্রি থেকে, ফ্রি তো একটা অ্যাডজেটিভ ছিল, যখন আমরা তাকে ফ্রিডম বানালাম, ফ্রি শব্দের অর্থ ছিল স্বাধীন, এবং ফ্রিডম শব্দের অর্থটা কি তাইলে? ফ্রিডম অর্থ যেহেতু স্বাধীনতা, এটা নাউন পারসেপটিভ। স্বাধীনতা। ওকে, সেই ক্ষেত্রে এটার অর্থের কি কোনো চেঞ্জ হয়েছে? স্বাধীন থেকে স্বাধীনতা অর্থের কি কোনো পরিবর্তন হয়েছে? তার ভাবগত কি কোনো পরিবর্তন হয়েছে? ভাবগত কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়নি। আমরা যদি রিমুভ শব্দের সাথে একটা এল যোগ করে আমরা এটাকে লিখি রিমুভাল। রিমুভাল, রিমুভ শব্দের অর্থ মুছে ফেলা, রিমুভাল শব্দের অর্থ মোছা। সেক্ষেত্রে এইটার কি কোনো অর্থের পরিবর্তন হয়েছে? কোনো অর্থের পরিবর্তন হয়নি। হয়নি। সেক্ষেত্রে আমাকে বলতে হবে ফ্রি তো একটা অ্যাডজেটিভ ছিল, এটার সাথে ডম যুক্ত করার কারণে আউটপুট হিসেবে আমি কি পেয়েছি? ফ্রিডম পেয়েছি। এই ফ্রিডম শব্দটা কোন পার্টস অফ স্পিচ? ফ্রিডম শব্দটা কোন পার্টস অফ স্পিচ? ফ্রিডম শব্দটা কোন পার্টস অফ স্পিচ? নিশাতানাম আপু বলেন। স্যার ফ্রিডম এখানে নাউন হিসেবে কাজ করে। নাউন হবে। আর রিমুভাল শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে?
অ্যাডজেক্টিভ। সেটাও নাউনই হবে, ভার্বের সাথে এল যোগ হইলে সেটাও নাউন হয়। তাইলে আপনি দেখেন যে যেটা একটা ভার্ব ছিল, একটা এল যোগ করার কারণে সেটা নাউন হয়ে গেছে, যেটা একটা অ্যাডজেক্টিভ ছিল, যেটা একটা দম যোগ করার কারণে সেটাও নাউন হয়ে গেছে। তার মানে আমরা সাফিক্স কে কিভাবে কাজে লাগাতে পারি, সাফিক্স গুলো যদি আমরা শিখতে পারি তাহলে আমরা একটা পার্টস অফ স্পিচ থেকে আরেকটা পার্টস অফ স্পিচে কে এটা রূপান্তর করতে আমরা জানবো। অর্থাৎ আমরা কিছু সাফিক্স যদি শিখে যাই, সেই সাফিক্স গুলো দেখে আমরা চিনতে পারবো যে সে কোন পার্টস অফ স্পিচ। যেমন আপনি খেয়াল করে দেখেন, দম দেখে আমরা চিনবো সেটা নাউন, এল দেখে চিনবো সেটা নাউন। কেমন? সো এরকম যদি আমরা সাফিক্স চিনতে পারি তাহলে আমরা পার্টস অফ স্পিচ চিনতে পারবো। তাহলে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করার জন্য সবচেয়ে ইফেক্টিভ যেই লার্নিং মেথড সেটা হচ্ছে কি, সাফিক্স কে বোঝা বা সাফিক্স এর রিদমটা ধরা। যে সাফিক্স কে কোন সাফিক্স হচ্ছে, কে কোন পার্টস অফ স্পিচ থেকে কোন সাফিক্স হচ্ছে, সেটা যদি আপনি পেরে যান তাহলে আপনি পার্টস অফ স্পিচের প্রত্যেকটা শব্দকে কোন পার্টস অফ স্পিচ হচ্ছে সেটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন। তো আমরা এইটুকু বলেন যে আপনাদেরকে যে সাফিক্স এবং প্রিফিক্সের যে ব্যাপারটা আমি এখানে দেখালাম, যে তাদের প্রিফিক্সের ক্ষেত্রে নতুন নতুন শব্দ গঠন হচ্ছে, কিন্তু সাফিক্সের ক্ষেত্রে যেটা হচ্ছে তার অর্থের পরিবর্তন হচ্ছে না, কিন্তু তার পার্টস অফ স্পিচটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে পার্টস অফ স্পিচ চেনার জন্য আমরা কাকে ব্যবহার করতে পারি? আমরা ব্যবহার করতে পারি সাফিক্স কে। আমরা সাফিক্স যদি চিনতে পারি তাহলে আমরা পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারবো। তাই তো নাকি? ব্যাপারটা ঠিক তো? আর এইটুকু পর্যন্ত যতটুকু বুঝিয়েছি সেটুকু আপনারা বুঝছেন কিনা এটা একটু আমাকে বলতে হবে। এবং যদি কারো প্রবলেম থাকে এইটুকু অংশে, যদি কারো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে হবে। হ্যান্ড রেজ করলে আমরা প্রশ্ন করার সুযোগ দিব ইনশাল্লাহ। ঠিক আছে? তো এইটুকু পর্যন্ত আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে জানাবেন দয়া করে। ওকে, এটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন তাই তো? স্যার আমার একটা সমস্যা আছে এখানে। জি জি বলেন। স্যার এখানে ওয়ার্ডের পূর্বে সাফিক্স বসানোর পর যে আউটপুটটা আসলো ওইটা আপনি বলেন যে সেম হতে হবে, এটা কিভাবে সেম করা যায়? ওয়ার্ডের সাফিক্স কি এরকম হবে? ওয়ার্ডের পূর্বে না, আমি যে বলেছি ওয়ার্ডের পরে। ওয়ার্ডের পরে যখন আমরা সাফিক্স যোগ করছি তখন তার অর্থের কোনো চেঞ্জ হওয়া যাবে না। যদি কোনো কারণে আপনি একটা সাফিক্স যুক্ত করেন আর সেটার অর্থের চেঞ্জ হয়ে যায়, তাহলে আপনাকে সেই সাফিক্স সেটার সাথে যুক্ত করা থেকে বিরত থাকতে হবে, যোগ করা যাবে না। আপনি যে কোনো ওয়ার্ডের সাথে যে কোনো সাফিক্স যোগ করতে পারবেন না, অবশ্যই এমন সাফিক্স যোগ করতে হবে যেটা আগের অর্থ এবং সাফিক্স যোগ করার পর যে শব্দটা তৈরি হবে এই দুইটার অর্থ আপনাকে সেম থাকতে হবে। মানে চেঞ্জ করতে পারবেন না আপনি, দুইটা শব্দের অর্থ আপনাকে সেম রাখতেই হবে মাস্ট। বুঝতে পেরেছেন? স্যার জি তাহলে নিশা এখানে দেবী বলেন। রিমুভাল বাদে আর যে কোনো একটা ওয়ার্ড উদাহরণ হিসেবে কিভাবে নিতে পারি? আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা এখন তার বিস্তারিততে চলে যাব। আমরা তো জাস্ট আপনাকে বেসিক পড়িয়েছি, অর্থাৎ সাফিক্সের একদমই বেসিকটা পড়িয়েছি। আমরা এখন চলে যাব যে এই সাফিক্স নিয়ে যত রকমের আলোচনা আছে, যত রকমের হচ্ছে মেথড আছে, সবগুলো আমরা আপনাকে এখন অ্যাপ্লাই করে দেখাবো। আপনি আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন সামনে। জি স্যার, সেক্ষেত্রে ধন্যবাদ। প্রথম আমরা চলে যাচ্ছি যে পার্টস অফ স্পিচের আমরা সাফিক্সটা বুঝলাম, যে সাফিক্স মূলত কি কাজ করে। এখন আমরা এটা চিনবো যে সাফিক্স কিভাবে কাজ করে এবং কার কার সাথে কি যুক্ত হইলে সেটা কোন পার্টস অফ স্পিচ হয়। চলুন আমরা চলে যাই, টপিকের হেডলাইন করছি নাউন। আপনারা আমি আশা করবো আপনারা সবাই নোট করছেন। নোট করলে অবশ্যই ভালো হবে এবং নিঃসন্দেহে আপনারা আমার উপরে আস্থা রাখেন যে যদি আইডেন্টিফিকেশন থেকে প্রশ্ন হয় তাহলে ইনশাল্লাহ এখান থেকে 1 মার্ক ইনশাল্লাহ কমন থাকবে। যদি আইডেন্টিফিকেশন থেকে প্রশ্ন হয় আপনারা পারবেন এবং প্রশ্ন কমনও পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে? আর আজকে পড়ানোর পর তো বিগত বছরের প্রশ্ন সলভ করব, তখন তো বুঝতেই পারবেন যে পড়ার সাথে বিগত বছরের কতটুকু মানে মিল পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আমরা আজকে পড়বো, প্রথম পড়বো হচ্ছে নাউনের আইডেন্টিফিকেশন, যে নাউনকে কিভাবে আইডেন্টিফাই করা যায়। দেখুন, নাউনের কিছু পার্সোনাল সাফিক্স আছে। যেমন সাফিক্স অফ নাউন, আমরা নাউনের সাফিক্স গুলো পড়ি। সাফিক্স অফ নাউন, নাউনের সাফিক্স কারা? কোনো একটা শব্দের শেষে যদি হচ্ছে TION থাকে, অথবা SION থাকে, অথবা হচ্ছে ENCE থাকে,
অথবা ANCE ও থাকতে পারে, MENT থাকতে পারে, ডম, হুড, নেস, ITY, অথবা এটা TY ও হতে পারে। ডম, হুড, নেস, ITY অথবা TY, SHIP, শিপ হতে পারে, অথবা AGE হতে পারে, কিংবা CY হতে পারে, IST, ICE, ISM, AL, তারপরে হচ্ছে দুইটা ই থাকতে পারে, অথবা ER অথবা OR থাকতে পারে। এই যে আপনি যাদেরকে দেখলেন এখানে, যে কয়টাকে আমি আপনাকে দেখালাম, এই প্রত্যেকটা তো কোনো ওয়ার্ড না, এই প্রত্যেকটাই হচ্ছে সাফিক্স। এগুলোকে লেটার বলা হয়, এগুলোকে লেটার বলা হচ্ছে। সো এই লেটার গুলো হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে যখনই আপনি কোনো একটা শব্দের শেষে এদের মধ্যে কাউকে পেয়ে যাবেন, কোনো একটা শব্দের শেষে যখন এরা থাকবে, তাহলে বুঝতে হবে সেই শব্দটা সাধারণত নাউন হবে, সেই শব্দটা সাধারণত কি হবে, নাউন হবে। যেমন ধরুন আপনাকে বলা হইলো যে আপনারা যে কয়েকজন আনমিউট করতে পারেন আমার সাথে, আমি বলবো, আপনি বললে রিপিট করলে যে দেখা গেছে ব্যাপারটা সবার সাথে ম্যাচ করা যাবে। যিনি রিপিট করবেন তিনি একটু আমার সাথে কানেক্ট হয়ে যান, যে কোনো একজন রিপিট করলেই হবে। আচ্ছা, ওকে। সো আপনি একটু বলুন যে হচ্ছে আমরা যদি বলি যে ইমপ্রুভ, ইমপ্রুভ শব্দটাকে যদি আমরা হচ্ছে নাউন বানাতে চাই, এটা তো একটা ভার্ব, কিভাবে এটাকে নাউন বানানো যায়, স্যার কি যোগ করলে ইমপ্রুভমেন্ট। সেটা নাউন হয়? আচ্ছা, তাহলে আমরা ইমপ্রুভমেন্ট যদি মেন্ট যোগ করে দিই, ইমপ্রুভমেন্ট, তাহলে ইমপ্রুভমেন্ট শব্দটা কি হয়ে যাচ্ছে, নাউন হয়ে যাচ্ছে। তাহলে বলেন তো অ্যাচিভ থেকে কি হবে? অ্যাচিভিং, নাউন যদি হয় তাহলে অ্যাচিভিং। অ্যাচিভ থেকে কি হতে পারে, অ্যাচিভ থেকে অ্যাচিভমেন্ট হতে পারে না? সরি জি স্যার, অ্যাচিভমেন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যদি বলি যে হচ্ছে ডেভেলপ থেকে ডেভেলপমেন্ট হতে পারে না? জি স্যার। জি পারে। আচ্ছা, তারপরে আসুন আমরা হচ্ছে TION দিয়ে দেখি, MENT-টা শেষ TION দিয়ে বলেন তো হচ্ছে রিলেট শব্দটাকে যদি আমি নাউন বানাতে চাই কি বলতে পারি, রিলেট শব্দটাকে? রিলেশন। রিলেশন বলতে পারি, রিলেট শব্দ থেকে রিলেশন হতে পারে। আচ্ছা, তারপরে বলুন তো আমরা যদি বলি যে নেশান শব্দটা শেষে তো শান আছে, এটা কি হতে পারে, কোন পার্টস অফ স্পিচ হতে পারে? এইটা নাউন। আচ্ছা, যদি ইমোশন বলি তাহলে সেটা কোন পার্টস অফ স্পিচ হতে পারে? নাউন। ডিজিটালাইজেশন যদি বলি সেক্ষেত্রে এটা কি হবে, নাউন হবে, এটাও তাই না? নাউন। জি স্যার। নাউন হবে। ওকে, দেন হচ্ছে আমরা SION দিয়ে যদি বলি, SION দিয়ে আমরা যদি বলি ডিপ্রেশন অথবা অ্যাজিনেশন, সেক্ষেত্রে এগুলো কোন পার্টস অফ স্পিচ হয়? নাউন, নাউন হবে। নাউন হয়। ENCE কিংবা ANCE দিয়ে যদি আমাদেরকে বলা হয় যে শব্দটি কোন পার্টস অফ স্পিচ, সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? দেখেন, আপনাকে আমি একটা শব্দ লিখলাম DIFFERENT, ডিফারেন্ট। বলেন তো ডিফারেন্ট শব্দের নাউন ফর্ম গঠন করতে হলে আপনি কি ENCE কিংবা ANCE দিয়ে কি কোনো সহযোগিতা পেতে পারেন কিনা, একটু খেয়াল করে দেখেন যে ডিফারেন্স। ডিফারেন্ট, হ্যাঁ ডিফারেন্ট কে তাহলে যদি আমরা নাউন বানাই তাহলে কি বলবো? ডিফারেন্স। ডিফারেন্স বলবো। আমরা যদি বলি ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট কে নাউন বানাতে চাইলে কি বলতে পারি? ইন্ডিপেন্ডেন্স। কনফিডেন্ট কে নাউন বানাতে চাইলে কি বলতে পারি? কনফিডেন্স। কনফিডেন্স। গুড। নেক্সট হচ্ছে ডম দিয়ে আসেন। আমরা যদি এই যে কিছুক্ষণ আগে লিখেছিলাম ফ্রিডম, এই ফ্রিডম শব্দটা কোন পার্টস অফ স্পিচ, কোন পার্টস অফ স্পিচ হবে? নাউন। ওয়াইজডম শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে, শেষে কি আছে, ডম আছে। নাউন হবে। শেষে ডম থাকলে সেটা অবশ্যই কি হবে, নাউন হবে। তবে ব্যতিক্রম আছে, যদি বাক্যে সেলডম থাকে, এই সেলডম শব্দটা একটা অ্যাডভার্ব, এটা ব্যতিক্রম, আমি আগেই লিখে দিলাম এখানে। তো ওয়াইজডম, ফ্রিডম, কিংডম এগুলো থাকলে আমার হচ্ছে নাউন, কিন্তু সেলডম যদি থাকে সেক্ষেত্রে যে সেলডম কথাটা, সেলডম থাকলে কি হবে, এটা হবে অ্যাডভার্ব। আমরা অ্যাডভার্ব টপিক যেদিন পূর্ণাঙ্গ ভাবে পড়বো সেদিন সেলডমটা আপনি আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবেন।
তারপরে আসেন হুড দিয়ে যদি আমরা আপনাকে প্রশ্ন করি যে হুড দিয়ে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে চাইল্ড থেকে কি হতে পারে, চাইল্ডহুড হতে পারে, তাই না? জি স্যার। অ্যাডাল্ট থেকে কি হতে পারে? অ্যাডাল্টহুড। আচ্ছা, যদি বলা হয় যে ব্রাদার থেকে কি হতে পারে? ব্রাদারহুড। ব্রাদারহুড হতে পারে, ফাদারহুড, মাদারহুড হতে পারে। নেস দিয়ে বলেন, যদি আমরা কাইন্ড বলি, কাইন্ড শব্দের শেষে নেস যোগ করলে কি হয়ে যায়? নাউন নাউন হয়ে যায়, হবে, তখন হবে কাইন্ডনেস। কাইন্ড। হ্যাঁ, যদি আমরা কিউট বলি, কিউটনেস বলি, কিউটনেস হলে কি হয়ে যাবে? এটা নাউন। নাউন হয়ে যাবে। আচ্ছা, টিওয়াই দিয়ে যদি বলি, যেমন বিউটি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? বিউটি, বিউটি ভার্ব। বিউটি, বিউটি নাউন। হ্যাঁ, বিউটি কি হবে? নাউন হবে। যদি বলা হয় প্রোডাক্টিভিটি কোন পার্টস অফ স্পিচ হবে? নাউন। নাউন হবে। আচ্ছা, শীত দিয়ে যদি বলি, যেমন প্রোডাকশন তাহলে কি হবে? জি, প্রোডাক্টিভিটি যদি নাউন হয় তাহলে প্রোডাকশনটা কি হবে? প্রোডাকশনও নাউনই হবে। আপনি দেখেন, প্রোডাকশন মানে উৎপাদন, তাহলে সেক্ষেত্রে এই প্রোডাকশন শব্দের শেষেও তো হচ্ছে আপনার টিআইওএন আছে, সেক্ষেত্রে এটাও তো নাউন হবে। ঠিক আছে। প্রডিউস শব্দটা হবে কি বলেন তো? প্রডিউস ভার্ব। তারপরে প্রোডাক্টিভিটি শেষে টিওয়াই থাকলে, টিআইওএন থাকলে এগুলো নাউন হয়ে যাবে। তারপরে আসেন শিপ দিয়ে যদি বলি, আমরা যদি বলি ফ্রেন্ডশিপ, সেক্ষেত্রে ফ্রেন্ডশিপ শব্দটা অবশ্যই কোন পার্টস অফ স্পিচ হবে? নাউন হবে। তাছাড়া রিলেশনশিপ বললেও সেটা কি হবে? নাউন হবে। এজিই দিয়ে দেখুন, যেমন আমরা যদি বলি ড্যামেজ, অথবা যদি বলি ইমেজ, এটা কি হচ্ছে? এটা হচ্ছে নাউন হচ্ছে। ম্যারেজ যদি বলি, MARRIAGE, ম্যারেজ, এই ম্যারেজ শব্দটাও কি হচ্ছে? নাউন হচ্ছে। তারপর আসুন সিওয়াই দিয়ে আমরা যদি বলি হচ্ছে প্রাইভেসি শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে? নাউন হবে। আমরা যদি বলি পলিসি, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। পলিসি যেহেতু আপনাদের অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে যখন সিনোনিম অ্যান্টোনিম আসে, আপনাদের হচ্ছে জুডিশিয়ারি টার্মের সিনোনিম অ্যান্টোনিম আসে, অর্থাৎ যেগুলো রাষ্ট্রের হচ্ছে ন্যায় বিচারের সাথে সম্পর্কিত, এই ধরনের হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম আপনাদের আসে। মানে রেগুলার সিনোনিম অ্যান্টোনিম না, যেগুলো বইতে অ্যাজ ইউজুয়াল পাওয়া যায়, এরকম না আর কি। সো সেই ক্ষেত্রে দেখুন যে পলিসি, প্রাইভেসি, অথবা ফ্রিকোয়েন্সি, অথবা একুরেসি, অথবা ডেমোক্রেসি, অটোক্রেসি, বিউরোক্রেসি, প্রাইভেসি, এই শব্দগুলো যেগুলো শেষে সিওয়াই থাকছে, সেই সিওয়াই যুক্ত শব্দগুলো সাধারণত কোন পার্টস অফ স্পিচ গঠনে সহায়ক বলেন তো? কোন পার্টস অফ স্পিচ গঠনে সহায়ক? নাউন গঠনে সহায়ক। তারপরে আইএসটি দিয়ে বলেন তো, সায়েন্টিস্ট শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে? সায়েন্টিস্ট নাউন। শেষে কি আছে? আইএসটি আছে না? সায়েন্টিস্টের শেষে আইএসটি আছে না? কিংবা যদি আমরা বলি আর্টিস্ট, সায়েন্টিস্ট, কার্ডিওলজিস্ট, অথবা আমরা বলি টেকনোলজিস্ট, তাইলে এই যে আইএসটি আছে, সোনোলজিস্ট, এগুলো কোন পার্টস অফ স্পিচ হয়? অবভিয়াসলি সেটা নাউন হচ্ছে আইএসটি দিয়ে। আইসিই দিয়ে দেখুন, আইসিই দিয়ে যদি আমি বলি অ্যাডভাইস অথবা রিভাইস, এই যে আইসিই থাকলে সেটা হয়ে যাবে নাউন। যদি আইএসই থাকে তাহলে সেটা হবে ভার্ব। সেটা আমরা ভার্বের টপিকে গেলেই পড়ছি। আপাতত নাউন যেহেতু পড়ছি, নাউন নিয়ে আলোচনায় থাকছি। আইএসএম দিয়ে দেখুন, আমরা যদি বলি ট্যুরকে কি বানানো যায় নাউন করতে হলে? ট্যুর তো একটা ট্যুরিজম বলতে পারি। তাহলে বলেন তো, টেরর থেকে কি হতে পারে? টেরোরিজম হতে পারে, টেরোরিস্ট হতে পারে, দুইটাই হচ্ছে নাউন হবে। আচ্ছা, যদি বলা হয় জার্নালিজম, সেটা কোন পার্টস অফ স্পিচ হবে? জার্নালিজম নাউন। প্রফেশনালিজম, জার্নালিজম, পার্সোনালিজম, ন্যাশনালিজম, প্যাট্রিয়টিজম, শেষে আইএসএম থাকলে সেটা অবভিয়াসলি নাউন হচ্ছে। নেক্সট আসি হচ্ছে দুইটা ই থাকলে, যেমন আমরা বলতে পারি এমপ্লয়ি, অথবা ট্রেইনি, অথবা এক্সামিনি, এগুলো বলতে পারি। তাহলে এগুলো হচ্ছে কোন পার্টস অফ স্পিচ হবে? নাউন হবে। ওয়ার দিয়ে যদি বলি, যেমন আন্ডারটেকার, অথবা গিভার, অথবা হচ্ছে বিহেভিয়ার শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে? এগুলো হচ্ছে আপনার নাউন হবে। তাহলে দেখলেন এখানে যতগুলো সাফিক্স আমি লিখেছি, প্রত্যেকটা দিয়েই সাধারণত হচ্ছে আপনার কি বানানো সম্ভব বলেন তো? প্রত্যেকটা দিয়েই হচ্ছে আপনার শব্দ তৈরি করা সম্ভব। এবং এই যে এখানে সাফিক্স গুলো যে আছে, এখানে আপনাকে ছোট করে দেখালাম, এখানে প্রত্যেকটা সাফিক্সই নাউন গঠন করে। এবং অবভিয়াসলি আপনি যখন তাকে যুক্ত করছেন বা তাকে দেখে চিনছেন,
যখন যুক্ত করবেন তখন অবশ্যই তার শেষে আহ এমন সাফিক্স যুক্ত করতে হবে যেটা হচ্ছে আপনার অর্থটা ঠিক রাখে। যেমন আপনাদেরকে আমি কিছু শব্দ এখন দিব, আপনারা আগে আমাকে এটা এনশিওর করেন যে আপনাদেরকে এখানে যে সাফিক্স গুলো দেখানো হয়েছে সেগুলো নিয়ে আপনারা মোটামুটি স্যাটিসফাই কিনা, আপনারা বুঝতে পারছেন কিনা যে এই সাফিক্স গুলো থাকলে যে ওই শব্দটা নাউন হবে সেটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। একটু কাইন্ডলি আমাকে জানাবেন। আপনারা হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, চ্যাটের মাধ্যমে। ওকে, মনির আপু লিখেছে হ্যাঁ বুঝতে পেরেছে। ওকে, হুমায়রা সাবাবা আপু লিখেছে। ওকে, গুড, থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আমরা পরবর্তী পার্টে যাচ্ছি। পরবর্তী পার্টটা হচ্ছে আমরা আপনাকে এখন কিছু শব্দ দেব, কিছু ওয়ার্ড দেব, সেটা আপনি আমাকে বুঝবেন। আপনারা একটা জিনিস খেয়াল করছেন, আমি এখানে একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা কি? একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা বলতে পারবেন কি? বলেন তো। দেখুন, এই এএল এর ব্যবহারটাকে আমি আপনাদেরকে পড়াইছিলাম। এএল এএল, এই এএল, এটা আপনাদেরকে পড়াইনি কিন্তু, তাই না? এই এএল এর ব্যবহারটা আমি আপনাকে অ্যাডজেক্টিভ পড়ানোর পর পড়াবো ইনশাআল্লাহ। কেন? রিজনটা একটু পরেই বুঝতে পারবেন। সো এএলটা নিয়ে আমাদের একটু আলোচনা বড়, সেই আলোচনাটা আমরা কিছুক্ষণ পর আবার দীর্ঘায়িত করব। আমরা আপাতত নাউন পড়ছি, নাউনের জায়গাটায় আমরা চলে আসি। আপনি এই এএল কে কিন্তু খেয়াল রাখবেন। এই এএল কে আপনি খেয়াল রাখেন, এই এএল হচ্ছে আবার অ্যাডজেক্টিভেও আসবে, তখন যেন আপনি বিপদে না পড়ে যান। আমি এই কারণে আপনাকে এটা বাকি রেখেছি, আপনাকে একটু পর এটা পড়াবো। আচ্ছা, আমি এখন প্রশ্ন করছি যে আপনাকে যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন করা হয় যে ডিফার, সরি আমি হচ্ছে আবার লিখছি, কোশ্চেন, এটা একটা কোশ্চেন। ডিফার শব্দের নাউন ফর্ম কি? নাউন ফর্ম কোনটি? ডিফার শব্দের নাউন ফর্ম কোনটি? অ্যান্সার করেন আমাকে, এখানে উত্তরটা আপনারা বলবেন, আমি লিখবো। হ্যাঁ, আমি কোনো অপশন দিব না, তাদেরকে এতক্ষণ পড়িয়েছি। বলুন ডিফার শব্দের নাউন ফর্ম কি? এবং তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাকে বলতে হবে যে ডিফার শব্দের অর্থ কি। খুবই সহজ, আপনারা জুডিশিয়ারি টার্মের মধ্যে পড়ে, আমি 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 চাই যে আপনারা সঠিক উত্তর দিন। কেউ যদি হ্যান্ড রেজ করে কথা বলে উত্তর দিতে চান সেক্ষেত্রে সেটাও আপনারা করতে পারেন। আচ্ছা, ডিফারেন্স লিখেছে অনেকেই, আবার সীমা আপু লিখেছে যে পৃথক করা। সেক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত সঠিক উত্তর পাইনি, আপনারা চেষ্টা করতে থাকুন, দেখি কি করা যায়। স্যার আমি কি আচ্ছা, একটা এখানে কথা একজন বলতে পারি? সঠিক উত্তর দিয়েছে, নুসরাত জাহান তানিয়া আপু বলেছে মুলতবি। ডিফার শব্দের অর্থ হচ্ছে মুলতবি। আপু বলেন, নিশাদ আপু বলেন কি বলতে চেয়েছেন। স্যার আমিও নিজেও ডিফারেন্স লিখেছি, কিন্তু ডিফার আর এই ডিফার বানানে অনেকটা পার্থক্য আছে। পার্থক্য আছে, তাই না? পরীক্ষায় তো স্যার ওগুলোই আসবে যেগুলো আপনি দেখেই হচ্ছে উত্তরটা করে ফেলতে চাইবেন, কিন্তু আসলে উত্তর সেটা হবে না। ব্যাপারটা এরকমই তো। তো জি সেক্ষেত্রে এই ডিফার শব্দের অর্থটা কি যে একজন লিখেছে, অদ্রিয়া আপু লিখেছে, আচ্ছা, তারপরে চঞ্চল ভাই লিখেছে হয়তোবা। সেক্ষেত্রে আহ দেখি আপনি বলুন, চেষ্টা করুন, চেষ্টা করে যান যে কোনটা হতে পারে। হ্যাঁ বোরহান, আপনাকে আনমিউট করার হচ্ছে সুযোগ দেওয়া হয়েছে। সরি, হ্যাঁ বলুন বলুন। জি স্যার, অপেক্ষা করা, অপেক্ষা করা। আচ্ছা, ডিফার শব্দের ডিফারেন্ট শব্দের অর্থ actual হচ্ছে অপেক্ষা করা। অপেক্ষা করা, তাই না? মনে হচ্ছে না, এখনো আসে নাই অর্থটা। ডিফার শব্দের অর্থ, অ্যাকচুয়াল অর্থ হচ্ছে, ডিফার শব্দের অ্যাকচুয়াল অর্থ হচ্ছে মুলতবি করা। মুলতবি, ডিফার শব্দের অর্থ হচ্ছে মুলতবি। এখন আমাকে বলতে হবে যে ডিফার শব্দটা নাউন ফর্ম কি। আপনি যদি লিখেন যে DEFERMENT, ডিফারমেন্ট, এটাই কিন্তু নাউন হয়ে যায়। আমি একজনকে খুঁজে বের করছি, এই যে অদ্রিয়া আপু লিখেছে ডিফারমেন্ট, ওনাটা সঠিক হয়েছে। আর হচ্ছে সঠিক উত্তর অর্থের দিক থেকে সঠিক উত্তর দিতে পেরেছে নুসরাত আপু, দিতে পেরেছে। সো সুলতানা ইয়াসমিন নোহা আপু বলেছে যে ডিফারমেন্ট। হ্যাঁ, ডিফারমেন্ট শব্দটার অর্থ, এই ডিফার শব্দের অর্থ হচ্ছে মুলতবি করা, কেমন? আর ডিফারমেন্ট শব্দের অর্থ হচ্ছে মুলতবি, এখানে করা অর্থটা আর আসে না। এই পার্থক্য যাচ্ছে, আর কোনো পার্থক্য নেই। আপনারা বুঝতে পেরেছেন? এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় যে হচ্ছে বলুন তো, আহ
মিশন শব্দটি কোন পার্টস অফ স্পিচ? শব্দটি কোন পার্টস অফ স্পিচ? বলুন, মিশন শব্দটি কোন পার্টস অফ স্পিচ এটা বলুন। উত্তর আসছে, হ্যাঁ অবভিয়াসলি অনেকেই আনসার করেছে সেগুলো নাউন। আচ্ছা, নাউন হওয়ার পিছনে রিজনটা কি? রিজনটা হচ্ছে, নাউন হওয়ার পিছনে রিজন হচ্ছে শেষে SION আছে, তাই না? নাউন হওয়ার পিছনে রিজন হচ্ছে শেষে SION আছে। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি যে হচ্ছে আপনাদেরকে যদি এভাবে বলা হয় যে হচ্ছে ম্যারি, ম্যারি শব্দের অর্থ কি? আপনারা হচ্ছে কথা বলতে কি ইতস্তত বোধ করছেন কিনা? আমি আপনারা যখন হচ্ছে আমাদের সাথে ক্লাস করবেন, ডিজিরি পরিবারের সাথে যুক্ত হবেন ইনশাআল্লাহ, এবং পরবর্তীতে যখন আমাদের সাথে ক্লাস করবেন, আপনারা ইংরেজি ক্লাসে আমার সাথে যদি কথা বলে পড়েন তাহলে সবচেয়ে বেশি মজা পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আপনারা চেষ্টা করুন, অনেকেই কথা বলতে চেষ্টা করুন আপনাদের ইংরেজি ভয় কাটানোর জন্য। তো আমি আছি আপনাদের সাথে, একদম আপনাদের সাথে ঠিক আপনাদের মতো করে মিশে আপনাদেরকে পড়াবো, এইটুকু গ্যারান্টি দিলাম, ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা আমার সাথে কানেক্ট হন। আপনি ভুল করেন তার তো কোনো অসুবিধা নেই, আমরা তো শিখতে আসছি। সেক্ষেত্রে কানেক্ট হয়ে বলেন যে ম্যারি শব্দের হচ্ছে আমরা কি করতে পারি? ম্যারিজ ভার্ব, তৌফিক ভাই বলেছে। সেক্ষেত্রে নাউন ফর্ম ইজ ম্যারিজ, অনেকেই এটার উত্তর দিয়েছে ম্যারিজ। নিশাত আপু বলেছে, তারপরে হচ্ছে বিবাহ করা, ম্যারি। ম্যারি ম্যারি শব্দটার অর্থ বিবাহ করা, নাউন হচ্ছে ম্যারেজ, যেটার অর্থ হয়ে যায় বিবাহ। তার মানে আমি এটা বিবাহ করা থেকে আমি যদি নিয়ে আসি ম্যারেজ, AGE যোগ করে দিই, সেক্ষেত্রে এটা হয়ে যাবে শুধু বিবাহ, তাই না? এরকম হবে ব্যাপারটা। আচ্ছা ওকে, নেক্সট হচ্ছে আমরা বললাম নো। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দিস ওয়ার্ড? অফ দিস ওয়ার্ড, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দিস ওয়ার্ড? নো। নো থেকে কি হতে পারে? নলেজ হতে পারে। ভেরি গুড। ওকে, সেক্ষেত্রে আমরা যদি নলেজকে দেখি, KNOWLEDGE, নলেজ, তাই না? আচ্ছা, এখানে নলেজ ব্যাপারটার ভিতরে আপনি একটু খেয়াল করেন, মনে হতে পারে যে এখানে তো ভাইয়া AGE নাই, সেক্ষেত্রে এটা নাউন কেন হলো? পয়েন্ট। আচ্ছা, এই ডিটা তো আমরা উচ্চারণই করছি না, আমরা কিন্তু নলেজই বলছি, তাই না? AGE মতোই করে কিন্তু বলছি। সেক্ষেত্রে নো শব্দের অর্থ যদি জানা হয়, নলেজ শব্দের অর্থ মানে, নো শব্দের অর্থ হচ্ছে নো মানে হচ্ছে কি? নিজে জানা, এটা একটা ভার্ব। আর নলেজ মানে হচ্ছে জ্ঞান, মানে এটাও জানাই, জ্ঞান তো জানতেই হয়। সেক্ষেত্রে এই নো শব্দের নাউন ফর্ম হচ্ছে নলেজ। কেমন? তারপরে হচ্ছে আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, আসেন লাস্ট একটা হচ্ছে আমি দিচ্ছি যে ডিপার্ট, ডিপার্ট শব্দের নাউন ফর্ম কি? নাউন ফর্ম কি? ডিপার্ট শব্দের নাউন ফর্ম কি? একটু একটু অ্যান্সার একটু ভেবে চিন্তে দিতে হবে। অ্যান্সার একটু ভেবে চিন্তে দিতে হবে। At first you have to know the word meaning of this word depart. তৌফিক ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, হোসেন ভাই, মঞ্জু ভাই বলেছে থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে আসি আমরা, ডিপার্ট শব্দের অর্থটা কি সেটা জানতে চাই। ডিপার্ট শব্দের অর্থ কি? ইমন আলী হাসান ভাই বলেছে, নিশাত আনাম আপু বলেছে, তারপর হচ্ছে নুসরাত জাহান আপু বলেছে, চঞ্চল আপু বলছে চঞ্চল ভাই আপনারটা হয়তো কারেক্ট নিতে পারছি না। আচ্ছা, সেক্ষেত্রে শারমিনা লিখেছে বিচ্যুত অথবা প্রস্থান, আরেকজন লিখছে প্রস্থান। সেক্ষেত্রে আমরা কোনটাকে নিব? আমরা এই ডিপার্ট শব্দের অর্থ প্রস্থান লিখা যায়, বিচ্যুত লিখা যায়, অর্থাৎ এটাকে বলা হয় পৃথক করা। কি করা? পৃথক করা। এখন আপনি দেখেন, আমরা দুইটা দুইটা অর্থ নিয়েছি। এ নাম্বার অপশনে দেওয়া হয়েছে ডিপার্ট শব্দের নাউন ফর্ম কি, সেটা কি ডিপার্টমেন্ট নিব নাকি আমি ডিপারচার নিব? কোনটা নিব? ডিপারচার নিব, কোনটা নিব? ডিপারচার নিব, কোনটা নিব বলেন? আচ্ছা, এখানে একটা জিনিস হয়তো আপনারা আমি লিখতেই হয়তো ভুল করছি, সেটা হচ্ছে যে শেষে যদি TURE থাকে সেটাও কিন্তু
নাউন হয়, শেষে টিইউআরই থাকলে সেটাও নাউন হয়, যেমন অ্যাপারচার, ডিপারচার, অথবা হচ্ছে বলা যায় ক্যাপচার, অথবা হচ্ছে এরকম আরো অনেক কিছু আছে। এগুলো নেচার বলা যায়, নেচার, NATURE, যে NATURE, নেচার, এগুলো হচ্ছে নাউন ফর্ম। ঠিক আছে, তো সেক্ষেত্রে ডিপার্ট শব্দের অ্যাকচুয়াল নাউন ফর্ম কোনটা? আপনার কাছে মনে হতে পারে যে ডিপার্টমেন্ট শব্দটাও তো নাউনই, শেষে টিইউআরই থাকলেও তো নাউনই হয়, দুইটাই তো নাউন। সেক্ষেত্রে আমি কাকে নিব? হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল ফর্ম অফ ডিপার্ট? ডিপার্ট শব্দের অ্যাকচুয়াল ফর্ম হচ্ছে ডিপারচার। ওয়াই ডিপারচার? ডিপার্টমেন্ট নিলে কি সমস্যা হতো? এটাও তো নাউনই। হ্যাঁ, সমস্যা হতো, সেটা হচ্ছে অর্থের দিক থেকে সে কিন্তু মোটেও, অর্থের দিক থেকে সে মোটেও কিন্তু সঠিক নয়। ডিপার্টমেন্ট শব্দের অর্থ অনুষদ, অনুষদ। আর ডিপার্চার শব্দের অর্থ হচ্ছে, ডিপার্চার শব্দের অর্থ হচ্ছে ত্যাগ, ত্যাগ করা। আচ্ছা, আপু কিছু বলতে চেয়েছেন, বলেন আপু। তাহলে এটা কি ত্যাগ। সাফিক্সের মধ্যে পড়লো যে পার্টস অফ স্পিচটা সেম হতে হবে, ডিপার্ট থেকে ডিপারচার? জি জি। স্যার এখানে ডিপার্ট থেকে ডিপার্টমেন্টও হয়, আবার ডিপারচারও হয়। তো আমরা কি তাহলে এটা সাফিক্স প্রিফিক্স থেকে সাফিক্সটা ধরে নিব যে পার্টস অফ স্পিচ দিয়ে অর্থটা সেম থাকলো? নো নো নো। মূলত যে মূলত যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে, মূলত যে ব্যাপারটা হচ্ছে সেটা হলো এরকম যে আপনার এখানে আপনি কাকে হচ্ছে অ্যাকসেপ্ট করবেন, সেটা অ্যাকসেপ্ট করার মূল থিমটা হচ্ছে অর্থটা দেখা। তাহলে ডিপার্ট শব্দের অর্থ পৃথক করা, আপনি ডিপার্টমেন্টও নিতে পারেন, ডিপারচারও নিতে পারেন, ব্যাপারটা এরকম না। অথবা ডিপার্চার যদি অপশনে না থাকে তাহলে আমি ডিপার্টমেন্ট অ্যান্সার করব, তাও কিন্তু না। ডিপার্ট শব্দের যে অর্থ, আপনাকে এমন একটা নাউন ফর্ম চুজ করতে হবে যেটার অর্থ ওই ডিপার্টের সাথে মিল থাকে, এমন একটা নাউন ফর্ম চুজ করতে হবে। তো এই কারণে আমরা কিন্তু ডিপার্টমেন্ট নিতে পারিনি। ডিপার্টমেন্ট শব্দের অর্থ অনুষদ, সেটা একটা ভিন্ন অর্থ হয়ে যায় ডিপার্টমেন্ট নিলে। সেক্ষেত্রে আমাদের নিতে হবে হচ্ছে ডিপারচার, ডিপারচারটা তার অর্থের সাথে মিল থাকে, এই কারণে আমি ডিপারচারটা নিব। ঠিক আছে, তো ডিপার্ট শব্দের অর্থ হচ্ছে ডিপারচার। এখন যদি বলা হয় যে ডিপার্টমেন্টটা, তাহলে কি এখানে মেন যুক্ত করলে তো নাউন হচ্ছে। আচ্ছা, এখানে ডিপার্টমেন্ট শব্দটা আপনাকে বুঝতে হবে, এখানে ডিপার্টমেন্ট শব্দটা পুরাটা একটা মূল শব্দ, এখানে কোনো সাফিক্স নেই। আমরা এই মেন্ট দিয়ে চিনেছি সে নাউন, বাট এখানে মূলত ডিপার্টের সাথে থেকে মেন্টকে আলাদা করলে ডিপার্ট কোনো অর্থ দিতে পারে না, অর্থাৎ ডিপার্টমেন্টের অর্থটা ডিপার্ট দিতে পারে না। দ্যাটস ওয়াই এখান থেকে মেন্টকে আলাদা করা যাবে না। আমার কথা কি বুঝতে পারছি? যেখান থেকে আলাদা করা যাবে সেটা আলাদা করা যায়, এবং আলাদা করার পরও তার অর্থ ঠিক থাকতে হবে, কোনো কিছু যোগ করার পরেও তার অর্থ ঠিক থাকতে হবে। এই অর্থে মূলত সাফিক্সটা আমরা গ্রহণ করব। ঠিক আছে, তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। দুইটা এক্সেপশন দিয়ে আমি হচ্ছে শেষ করব, দুইটা এক্সেপশন দিয়ে। সেটা হচ্ছে যে যদি বলা হয় মেনশন, যদি বলা হয় মেনশন, এটা কি হবে? আর যদি বলা হয় মেনশন, এটা কি হবে? কাইন্ডলি একটু বলুন যে 1 নম্বরের মেনশন কি, 2 নম্বরের মেনশন কি। এটা দিয়ে হচ্ছে আমরা হচ্ছে নাউনটাকে কমপ্লিট করব। একটু বলুন। আচ্ছা, অনেকেই লিখেছেন, সেটা হচ্ছে যে আহ নুসরাত লিখেছেন প্রথমটা ভার্ব, দ্বিতীয়টা নাউন, মেনশন, মেনশন। ওকে, হ্যাঁ। তো প্রথম ব্যাপারটা হচ্ছে এরকম যে শেষে শান থাকলেই সেটা হচ্ছে নাউন হয়ে যেতে পারে, ব্যাপারটা মোটেও ওরকম না। আর এখানে অর্থগত দিকটা অনেক গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে মেনশন শব্দের অর্থ হচ্ছে উল্লেখ করা, উল্লেখ করা, এটার দিকে নজর করতে হবে, এটা একটা ভার্বের ফর্ম। আবার এই মেনশন শব্দের অর্থ হচ্ছে অট্টালিকা, যেটা আমরা কিনা
হচ্ছে বিভিন্ন ভবনের ক্ষেত্রে দেখে থাকি, সেক্ষেত্রে এই মেনশনকে আমরা লিখবো হচ্ছে নাউন। এটা যেহেতু নাম বোঝায়, এই কারণে এটাকে লিখবো নাউন। ঠিক আছে, এই হলো ব্যাপার। তো মেনশন শব্দ প্রকাশ করা, ভার্ব মেনশন করা, ভবন, নাউন। ওকে, গুড প্রান্ত চৌধুরী। এই হলো ব্যাপার। তো নাউন পর্যন্ত আপনারা সকলে বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে জানাবেন। নাউন পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা। আমরা পরবর্তী পার্টে যাব, সেটা হচ্ছে অ্যাডজেটিভ। পরবর্তী পার্টের টপিকের নাম হচ্ছে অ্যাডজেটিভ। অ্যাডজেটিভ যেটাই হোক সেটা। তাইলে বলেন তো, আপনারা সবাই নাউন পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা, কোনো অসুবিধা আছে কিনা? প্লিজ একটু কাইন্ডলি যদি আমাকে জানান। কারো যদি কোনো প্রবলেম থাকে বা নাউন সংক্রান্ত যদি আপনাদের কোনো কোয়েরি থাকে, প্রশ্ন থাকে, আপনি অবশ্যই প্রশ্ন করতে পারেন, আপনার হক আছে। আপনি এটাকে হচ্ছে আপনার ক্লাস মনে করে আপনি আমাদেরকে প্রশ্ন করুন, যে আপনার জানার আগ্রহ বা জিজ্ঞাসা করার আগ্রহটা আমরা যদি মিটাতে পারি, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে জানাবেন। সেক্ষেত্রে আমি অ্যাডজেটিভ সাফিক্স নিয়ে আলোচনা করছি। অ্যাডজেটিভের সাফিক্স গুলো হচ্ছে যে, আচ্ছা আপু কিছু বলতে চাইছেন, যে আপু বলুন। স্যার এখানে মেনশন যদি নাউন হয় তাহলে এটার ভার্ব কি হবে? প্রত্যেকটা শব্দের হচ্ছে নাউন হলেই তার ভার্বের ফর্ম হতে হবে, ব্যাপারটা এরকম না। কিছু কিছু শব্দের ক্ষেত্রে এল ওয়াই অথবা কোনো কিছু ইএন ইডি যোগ করে সেটাকে নাউন থেকে অ্যাডজেটিভ, অ্যাডজেটিভ থেকে অ্যাডভার্ব, অ্যাডভার্ব থেকে আবার ভার্বে পরিণত করা সম্ভব, কিন্তু সবগুলোকে সম্ভব না। এই টপিকটা বুঝতে হলে, জানতে হলে, শিখতে হলে আপনাকে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ পড়তে হবে। আমরা আজকে শুধু যে শুভেচ্ছা ক্লাস বলে পড়ছি তা না, আমরা আজকে পড়বো এবং পড়া দিব বই থেকে। পরবর্তী ক্লাসে আমরা সেই পড়াটা যেন ফ্রুটফুল হয় ইনশাআল্লাহ, সেটা আপনাদেরকে দেখাবো। আমি ক্লাস শেষ করার পর আপনাদেরকে টপিক লিখে দিয়ে যাবো, যে টপিক অনুযায়ী আপনারা বই থেকে ওটা পড়ে আসবেন। যে টপিক অনুযায়ী আপনারা বই থেকে সেটা পড়ে আসবেন, সেটা আপনাদেরকে লিখে দেওয়া হবে। ঠিক আছে? সো আপনি সাফিক্স অফ অ্যাডজেটিভ এটা একটু দেখুন, যে হচ্ছে অ্যাডজেটিভের সাফিক্স গুলো কি কি। চলে আসছে। কোন একটা শব্দের শেষে যদি কোনো একটা শব্দের শেষে যদি আহ একটু চিন্তা আছে। কোন একটা শব্দের শেষে যদি টিভ থাকে, TIVE থাকে, অথবা FUL থাকে, টিভ, অথবা ফুল, অথবা হচ্ছে SIVE থাকে, টিভ ফুল সিভ OUS, অথবা এবল যদি থাকে, অথবা যদি হচ্ছে সাম যদি থাকে, ARY যদি থাকে, কিংবা IC থাকতে পারে, ISH থাকতে পারে, অথবা থাকতে পারে হচ্ছে ENT ANT, অথবা থাকতে পারে ATE। তাহলে টিপ ফুল সিভ OUS এবল সাম ARY IC ISH ENT ANT ATE AL LY LESS। কেমন? এই যে হচ্ছে আপনি যাদেরকে দেখতে পেলেন, এদেরকে আমরা কি বলি? এদেরকে কি কোনো ওয়ার্ড বলি, না এদেরকে সাফিক্স বলি? অবভিয়াসলি এদেরকে আমরা সাফিক্স বলতেছি, তাই না? এদেরকে আমরা কি বলতেছি? এদেরকে আমরা সাফিক্স বলতেছি। সেক্ষেত্রে এই যে সাফিক্স গুলো আপনি দেখতে পেলেন, যাদেরকে এখানে লেখা আছে টিভ, যদি আমরা বলি প্রোডাক্টিভ, আমরা যদি বলি অ্যাক্টিভ, আমরা যদি বলি নেটিভ, কি হবে এগুলো? কোন পার্টস অফ স্পিচ হবে বলুন তো? আমরা যদি বলি ইউজফুল, আমরা যদি বলি হেল্পলেস, কেমন? অথবা লিখলাম এক্সক্লুসিভ, SIVE দিয়ে লিখলাম, কি হবে এগুলো? এগুলো অবভিয়াসলি অ্যাডজেটিভ হবে। কিংবা যদি আমরা বলি পপুলাস, এটাও কি হবে? অ্যাডজেটিভ হবে। দিজ আর অ্যাডজেটিভ। ওকে ওকে, নেক্সট হচ্ছে আমরা যদি বলি কমফোর্টেবলটা কি হবে? অ্যাডভার্ব হবে না অ্যাডজেটিভ হবে? অ্যাডজেটিভ হবে, তাই না? কমফোর্টেবল। অথবা পুরুষবাচক একটা শব্দ আছে, হ্যাঁ, ক্লাসে মজা করে বলি যে
এই হ্যান্ডসাম শব্দটা একমাত্র পুরুষের জন্য রচিত, সেক্ষেত্রে এই হ্যান্ডসাম হ্যান্ডসাম শব্দটা সাম দিয়ে হতে পারে। তো হ্যান্ডসাম হতে পারে ARY দিয়ে। যদি আহ কেউ একজন একসাথে যুক্ত হন না, আমি একা একা বলছি, মোটেও ভাল লাগছে না, আমার ভাল লাগে না। মানে ধরেন, মানে সারা সারা দিন হচ্ছে অফলাইনে এত এত স্টুডেন্ট পড়াই, লিস্ট প্রতিদিন 1 থেকে 1,500 স্টুডেন্ট আমি প্রতিদিন পড়াই। তো সবাই যখন আমার সাথে বলে আমার খুব ভালো লাগে, আমি চাই আপনারা অনলাইনে আমার সাথে কথা বলুন। কথা বললে আমারও ভালো লাগবে, আমার ক্লাসটা নিতেও খুব ভালো লাগে। আপনারা যে কয়েকজন কথা বলুন, আমার কাছে ভালো লাগবে। আচ্ছা বলুন তো তাইলে, যে হচ্ছে আমি যদি মিশন শব্দটাকে, আমরা একটু আগে নাউন বলে আসছিলাম, মিশন, এটাকে যদি আমি অ্যাডজেক্টিভ বানাতে চাই, ARY দিয়ে কি বলা যায় এটাকে, বলুন তো। ARY হ্যাঁ, ARY দিয়ে মিশন, মিশনারি হতে পারে। অথবা যদি আমরা যদি ভীষণ বলি, ভীষণ, ভীষণ থেকে ভিশনারি হতে পারে, পারে না? আচ্ছা, যদি বলা হয় এক্সট্রা অর্ডিনারি, অর্ডিনারি, বলেন তো এই এক্সট্রাঅর্ডিনারি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, ওকে। আচ্ছা, যদি বলা হয় প্রলিফিক, প্রলিফিক, বলুন তো এটা কি হবে? এটাও অ্যাডজেক্টিভ। কেমনে অ্যাডজেক্টিভ হলো বলেন তো? এটা বিশেষণ, বিশেষায়িত করতেছে শব্দটা। এই যে আইসি আছে শেষে, এইটুকু ধরলেই তো হয়, তাই না? বলেন। প্রলিফিক আছে, তারপরে এই যে আইকনিক আছে শেষে, আইসি আছে, তাই না? তাহলে হচ্ছে আইকনিক, অথবা প্রলিফিক, অথবা যদি বলি টনিক, অথবা যদি আমি বলি হচ্ছে আপনার সাইন্টিফিক, অথবা যদি বলি ক্যারেক্টারিস্টিক, অথবা বলি ফিউচারিস্টিক, হতে পারে না বলেন? এই আইসি দিয়ে যে শব্দটাই আমি বলবো সেটাই কি হয়ে যাবে, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এরপরে আসুন ISH দিয়ে যদি বলি, যেমন চাইল্ড, চাইল্ড থেকে কি হতে পারে? চাইল্ডিশ। চাইল্ডিশ হতে পারে। অথবা যদি বলি আমি যে স্টাইল, স্টাইল থেকে কি হতে পারে? স্টাইলিশ হতে পারে। অথবা যদি আমি বলি ফুল, ফুল থেকে কি হতে পারে? ফুলিশ হতে পারে। এগুলো কি হবে? অ্যাডজেক্টিভ হবে। নেক্সট হচ্ছে ইএনটি, এএনটি দিয়ে দেখুন, যেটা আমি কিছুক্ষণ আগে পড়ে আসছি অলরেডি। বলুন তো ইএনটি দিয়ে আপনারা একটা শব্দ বলুন, কমেন্ট করেন আমাকে, যে ইন্ডিপেন্ডেন্ট। ইএনটি কিংবা এএনটি দিয়ে কি হতে পারে। তাই ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, কনফিডেন্ট হতে পারে, তাই না? কনফিডেন্ট হতে পারে, অথবা ডেভেলপ, সরি হচ্ছে ডিফারেন্ট হতে পারে, DIFFERENT, ইএনটি থাকলে, এএনটি থাকলে কি হবে? ফাইন ভাই, এস্টাবলিশমেন্ট তো নাউন হয়ে যাচ্ছে, আপনার মেন্ট থাকা যাবে না, এন্ড থাকতে হবে, অর্থাৎ ইএনটি থাকতে হবে, মেন্ট থাকা যাবে না। হ্যাঁ, হচ্ছে আহ, এটা হতে পারে। তারপরে হচ্ছে আর কি হতে পারে? স্টাবলিশমেন্ট হবে না, কারণ ভাই যেটা লিখেছেন সেটা হতে পারে। কমিটমেন্ট। কমিটমেন্ট তো, কমিটেড থেকে কমিটমেন্ট, তো কমিটমেন্টটা তো নাউন হয়ে গেল না, শেষে এমইএনটি আছে। এন্টারটেইনমেন্টটা তো নাউন হইলো, এমইএনটি, এমইএনটি আছে। এন্টারটেইন, এন্টারটেইন শব্দটা, এন্টারটেইন থেকে এন্টারটেইনমেন্ট, এমইএনটি যোগ করলে তো নাউন হবে, বুঝতে পারতেছেন না কেন? এমইএনটি থাকলে নাউন হবে, এমইএনটি থাকলে নাউন হবে, সেটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ হবে না। ডিসেন্ট লিখেছে একজন, হ্যাঁ ডিসেন্ট হতে পারে, এটা একটা অ্যাডজেক্টিভ। এটা আবার নামও হতে পারে, যেমন ডিসেন্ট পেস্ট্রি শপ আমাদের ঢাকায় আছে, ঢাকায় ডিসেন্ট পেস্ট্রি শপ আছে, সেক্ষেত্রে ওটা কিন্তু একটা নাউন। আবার ডিসেন্ট শব্দটা সাধারণ অর্থে একটা অ্যাডজেক্টিভ। ওকে, স্টাবলিশমেন্ট কি noun? একটু আগে যে বললেন স্টাবলিশমেন্ট হচ্ছে না, এস্টাবলিশমেন্ট তো নাউন হতে নাউন পারে না, হয়ে কেন যাচ্ছে। হবে নাউন? সরি, আচ্ছা, এস্টাবলিশিং তো না হবে। স্টাবলিশমেন্ট শব্দটা তো নাউনই, যেহেতু এমইএনটি আছে, তাই না? এটা নাউন। স্টাবলিশমেন্ট কি নাউন স্যার? হ্যাঁ, স্টাবলিশমেন্ট নাউন, এটা নাউনই হবে। শেষে এমইএনটি আছে, এমইএনটি থাকলে হবে না, ইএনটি থাকতে হবে। এফিশিয়েন্ট হতে পারে, অবিডিয়েন্ট হতে পারে, সাইলেন্ট হতে পারে, হ্যাঁ যেগুলো হতে Efficient, পারে, হ্যাঁ হতে পারে, এগুলো হতে পারে। আচ্ছা, দেন আসুন আমরা চলে যাই, আমাদের এগুলো থেকে অনেকগুলো শব্দ হয়েছে। ATE দিয়ে বলুন তো, ATE, ATE দিয়ে কি হতে পারে একটু বলুন।
আমার ক্যামেরা কি বন্ধ হয়ে গেছিল নাকি মাঝখানে? না স্যার, বন্ধ হয়নি। ওকে, আচ্ছা, প্যাশনেট বলেছেন, অথবা অনেকে বলেছেন হচ্ছে অ্যাকুরেট বলেছেন, তারপরে হচ্ছে কনসিডারেট বলেছেন, অথবা প্রপোর্শনেট হতে পারে না, প্রপোর্শনেট হতে পারে না, প্রপোর্শন প্রপোর্শনেট এটা হতে পারে না, একুরেট হতে পারে, প্রপোর্শনেট হতে পারে, হ্যাঁ হতে পারে। এগুলো সুন্দর শব্দ শব্দ বলেছেন আপনারা অনেকেই। তারপরে আসুন, এলিয়াসেস দিয়ে তো আমি নিজেই লিখেছি, এল আর এল এটা এখন বাকি আছে। এগুলো সবগুলো আমরা যেগুলো পড়েছি অ্যাডজেটিভ হিসেবে যেগুলো আমরা পড়েছি, সেগুলো সব কয়টাই হচ্ছে কি, সে সব কয়টাই হচ্ছে আপনার অ্যাডজেটিভ হচ্ছে এই সাফিক্স গুলো দিয়ে। এখন আসেন আমরা এল এবং এল ওয়াই এর যে ফাংশনটা আছে সেটা আমরা কমপ্লিট করে ফেলি। এ এল এর ব্যবহার, এএল এর ব্যবহার এটা আমরা শিখতে চাই এখন। এএল এর ব্যবহার, দেখুন এএল কে কিন্তু আপনি দুই জায়গায় দেখে আসছেন। এএল কে আপনি দুই জায়গায় দেখে আসছেন। এক জায়গায় দেখে আসছেন সে নাউন হিসেবে ছিল, অর্থাৎ সে এএল কে নাউনও আপনি দেখে আসছেন, এএল কে আপনি অ্যাডজেটিভেও দেখে আসছেন, তাই না বলেন? তার মানে এএল দুইটাই হইতে পারতেছে। আহ এল কিন্তু হচ্ছে দুইটাই হইতে পারতেছে সেভাবে। সেটা কোনটা? যেমন হচ্ছে যদি আমরা ভার্বের সাথে যদি আমরা এল যুক্ত করে দিই, সেক্ষেত্রে সেটা হচ্ছে নাউন হবে। যদি আমরা ভার্বের সাথে এল যুক্ত করেছি, ক্লিয়ারলি লিখা যেত, ওকে ওকে ওকে, অসুবিধা নেই, আচ্ছা লিখছি। সেক্ষেত্রে ভার্বের সাথে যদি এল লিখা যেত, সেক্ষেত্রে সেটা কি হবে? নাউন হবে। আর যদি সেটা নাউনের সাথে যদি আমরা এল যোগ করে দিই, সেক্ষেত্রে এটা অ্যাডজেটিভ হবে। তাইলে আমাকে বলেন যে এই যে আমি লিখলাম রিমুভ, রিমুভ শব্দের সাথে যদি এল যোগ করি, আউটপুট হিসেবে কি পাবো বলেন তো? রিমুভাল, বলুন। নাও। রিমুভাল পাবো, তাই না? রিমুভাল পাবো। আচ্ছা, তাহলে এটা হবে কি, রিমুভাল শব্দটা কি হবে? নাউন হবে। তাহলে আপনি বলেন তো, অ্যারাইভাল, অ্যারাইভাল শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে? নাউন। নাউন। আচ্ছা, এখন আসি, আমি বললাম ইমোশন, ইমোশন শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে? নাউন। এটার সাথে যদি এল যোগ করি, সেই ক্ষেত্রে যদি আমি লিখি ইমোশনাল, তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ। আচ্ছা, যদি আমি লিখি নেশন, নেশন থেকে ন্যাশনাল লিখি, তাহলে এটা কি হবে? এটাও অ্যাডজেক্টিভ। অ্যাডজেটিভ হবে। তাহলে বুঝতে পারছেন, যদি আমরা কোনো ভার্বের সাথে এল যোগ করি তাহলে সেটা হবে নাউন, আর নাউনের সাথে এল যোগ করলে সেটা হবে অ্যাডজেটিভ। এখন আপনারা তাহলে উত্তর দেন, আমি নিচে কিছু কিছু শব্দ লিখছি, আপনারা এটা উত্তর দেবেন। যেমন হচ্ছে যদি বলা হয় যে নেচারাল, এই নেচারাল শব্দটা কোন পার্টস অফ স্পিচ? নাউন নাকি অ্যাডজেটিভ, কোনটা হবে? নেচারাল শব্দটা কোন পার্টস অফ স্পিচ? নাউন নাকি অ্যাডজেটিভ? অ্যাডজেটিভ হবে। স্যার। ওকে, সবাই নিচে কমেন্ট করছে অ্যাডজেটিভ হবে, ডান। আচ্ছা, যদি বলা হয় সার্ভাইভাল, এটা কোন পার্টস অফ স্পিচ হবে? নাউন নাকি অ্যাডজেটিভ? সার্ভাইভাল, তাসনিম নাউন। আপু থেকে শুরু করে অনেকেই লিখেছে এটা হবে নাউন। গুড, সুন্দর উত্তর, এটা নাউন হবে। তার কারণ হচ্ছে সার্ভাইভাল শব্দটা সার্ভাইভ থেকে এসেছে। সার্ভাইভ শব্দের অর্থ কি? সার্ভাইভ শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকা, তাই না? এটার সাথে এল যোগ করলে সেটা নাউন হয়ে যায়। তারপরে আমরা আসি, যদি বলা হয় এডুকেশনাল, এডুকেশনাল, এডুকেশনাল শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেটিভ হবে। যদি বলা হয় সোশ্যাল, এটা কোন পার্টস অফ স্পিচ হবে? নাউন। সোশ্যাল শব্দটা কি হবে? বলুন, আটকে গেলেন? অ্যাডজেক্টিভ আচ্ছা, হবে। আমি 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 সহযোগিতা করি, বলেন তো সোসাইটি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? সোসাইটি, সোসাইটি নাউন। নাউন, শেষে টি ওয়াই আছে। তো সোসাইটি শব্দের অ্যাডজেটিভ ফর্ম কি হবে বলেন? সোশ্যাল। সোশ্যাল হবে। ঠিক আছে, এই হলো ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমরা এএল এর ব্যাপারগুলো কি ক্লিয়ার হয়েছি বলেন তো একটু? এএল এর ক্লিয়ার গুলো, আমরা এএল এর ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছি কিনা, কার সাথে কখন কোনটা যোগ করলে সেটা কি হবে সেটা বুঝতে পারছি কিনা, একটু কমেন্ট করে জানাবেন আমাকে প্লিজ। ওকে, নেক্সট আমরা চলে যাই এল ওয়াই এর ব্যবহারে। আমরা চলে যাব এখন এল ওয়াই এর ব্যবহার। এল ওয়াই এর ব্যবহার,
অ্যালয় এর ব্যবহারটা কিরকম? অ্যালয় এর ব্যবহারটা হচ্ছে যদি আমি নাউনের সাথে অ্যালয় যোগ করে ফেলি সেক্ষেত্রে সেটা হবে অ্যাডজেটিভ, আর যদি সেটা আমরা অ্যাডজেটিভের সাথে অ্যালয় যুক্ত করে দেই সেক্ষেত্রে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে নাউনের সাথে অ্যালয় যুক্ত করলে অ্যাডজেটিভ হবে, আর অ্যাডজেটিভের সাথে অ্যালয় যুক্ত করলে অ্যাডভার্ব হবে। কেমন? আচ্ছা, আহ দেখুন, আমরা বললাম ফ্রেন্ড শব্দটা, ফ্রেন্ড ফ্রেন্ড শব্দটার হচ্ছে অ্যাডজেটিভ ফর্ম কি হবে বলেন তো? ফ্রেন্ডের সাথে যদি আমরা অ্যালয় যোগ করে দেই তাহলে এটা কি আউটপুট? ওকে, ডান। ওকে, তাহলে হচ্ছে যেটা বলছিলাম যে ফ্রেন্ড শব্দটার সাথে অ্যালয় যুক্ত হলে সেটা কি হয়ে যায়? ফ্রেন্ডলি হয়ে যায়, তাই না? ফ্রেন্ড শব্দের সাথে অ্যালয় যুক্ত হলে সেটা কি হয়ে যায়? ফ্রেন্ডলি হয়ে যায়। সেক্ষেত্রে এই ফ্রেন্ডলি শব্দটা কি? ফ্রেন্ডলি শব্দটা হচ্ছে একটা অ্যাডজেটিভ ফর্ম নাকি অ্যাডভার্ব ফর্ম? কোনটা? অ্যাডজেটিভ ফর্ম। আচ্ছা, আমি যদি বলি যে হচ্ছে নাইস, এই নাইস শব্দের সাথে অ্যালয় যোগ করলে কি হবে? নাইসলি, নাইসলি। আমি যদি বলি কেয়ারফুল, কেয়ারফুল শব্দটা কোন পার্টস অফ স্পিচ বলুন তো? ভার্ব, কেয়ারফুল শব্দের শেষে কি আছে বলেন? ইউএল, FUL থাকলে কি হয়? FUL, ও অ্যাডজেক্টিভ, অ্যাডজেটিভ হয়। সেক্ষেত্রে কেয়ারফুল শব্দটার শেষে যদি আমি অ্যালয় যোগ করি কেয়ারফুললি, তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব, অ্যাডভার্ব। যদি বলি কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস শব্দের শেষে কি আছে? OUS আছে। OUS থাকলে সেটা কি হয়ে যায়? অ্যাডজেটিভ হয়ে যায়। শুধু আমি যদি এটার সাথে অ্যালয় যুক্ত করে দিই কন্টিনিউয়াসলি, সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে বলুন তো? অ্যাডভার্ব, কন্টিনিউয়াসলি শব্দটা অ্যাডভার্ব হয়ে যাবে। বুঝতে পেরেছি? অ্যাডভার্ব হবে। আচ্ছা, তাহলে আমাকে যদি জিজ্ঞেস করা হয়, যে হোমলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? হোমলি কি হবে এটা? অ্যাডজেক্টিভ, হোমলিটা কি হবে? অ্যাডজেটিভ হবে, কারণ হোম শব্দটা নাউন, নাউনের সাথে অ্যালয় যুক্ত হওয়ার কারণে সেটা অ্যাডজেটিভ হয়েছে, তাই তো? আচ্ছা, আসুন আমরা যদি এভাবে বলি যে হচ্ছে ওয়াইজ, ওয়াইজলি, এই ওয়াইজলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ বলুন তো? ওয়াইজলি, নিচেরটা বুঝিনি। আচ্ছা, হোমলিটা হয়তো বুঝেননি। আমি বললাম যে হোম, হোম শব্দটা হচ্ছে একটা নাউন, হোম শব্দটা নাউন, যখন মানে ঘর, আর যখন আমরা অ্যালয় যোগ করে দিব হোমলির সাথে, যখন অ্যালয় যোগ করে দিব হোমের সাথে যখন অ্যালয় যোগ করে দিব হয়ে যাবে হোমলি, সেটা হবে হচ্ছে একটা অ্যাডজেটিভ। তাহলে যেটা ছিল নাউন, অ্যালয় যোগ করার কারণে সেটা হয়ে গেছে অ্যাডজেটিভ। আর ওয়াইজ শব্দটা কি ছিল? ওয়াইজ, ওয়াইজ শব্দটা কি ছিল? ওয়াইজ, ওইটা ছিল একটা অ্যাডজেটিভ ফর্ম। কোন অ্যাডজেক্টিভ, ফর্ম? অ্যাডজেটিভ। অ্যাডজেক্টিভ, এটার সাথে যদি অ্যালয় যোগ করে দিই সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব, ওয়াইজলিটা কি হবে? অ্যাডভার্ব হবে। আমরা বুঝতে পেরেছি? যদি বলা হয় ব্যাড, ব্যাড থেকে ব্যাডলি, এই ব্যাডলিটা কোন পার্টস অফ স্পিচ হবে? সবাই কমেন্ট করে বলেন যে অ্যাডভার্ব, ব্যাডলি কোন পার্টস অফ স্পিচ হবে? ব্যাডলিটা অ্যাডভার্ব হবে, তাই না? ব্যাডলিটা হবে একটা অ্যাডভার্বের ফর্ম। গুড। তাহলে হচ্ছে আমরা এএল এর ব্যবহারটা পড়লাম, এলওয়াই এর ব্যবহারটাও পড়লাম, এটা আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা আসি, যেহেতু আমাদের নাউন পড়া শেষ, প্রোনাউন, নাউনের পর আমরা অ্যাডজেক্টিভ পড়েছি, আমরা অ্যাডজেক্টিভের পর অ্যাডভার্ব পড়েছি। অ্যাডভার্বের গঠন প্রক্রিয়া এই যে এটাই। আরো আছে বিস্তারিত, আমরা হচ্ছে যখন অ্যাডভার্ব ক্লাসে পড়বো তখন পড়াবো ইনশাল্লাহ। সেক্ষেত্রে অ্যাডভার্ব গঠন হইতে পারে এই একটা উপায়েই, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলেই সেটা অ্যাডভার্ব হয়ে যায়। অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। সেই ক্ষেত্রে আসুন আমরা এখন লাস্ট হচ্ছে ভার্ব রয়েছে, সেই ভার্ব সম্পর্কে পড়ে যাই। ভার্বটা কি? ভার্বটা হচ্ছে কোন একটা শব্দের শেষে যদি ISE থাকে, অথবা IZE থাকে, অথবা যদি FY থাকে, তাইলে সেটা হচ্ছে আহ আপনার কি হয়? ভার্ব হয়। এগুলো হচ্ছে ভার্বের সাথে। আর যদি কোনো শব্দের, শব্দের শুরুতে, শব্দের শুরুতে যদি, শব্দের শুরুতে যদি EN থাকে, কোন শব্দের শুরুতে যদি EN থাকে, তাইলেও সেটা কি হয়? ভার্ব হয়। এগুলো হচ্ছে ভার্বের সাফিক্স, ভার্ব সাফিক্স। আর শব্দের শুরুতে যে ইএনটা বসছে সেটা হচ্ছে প্রিফিক্স, সেটা হচ্ছে কি? প্রিফিক্স।
আচ্ছা, সেক্ষেত্রে আসুন, হ্যাঁ ইএন, এটাই লিখেছি, ইএন লিখেছি। ওকে, আচ্ছা দেখুন যে যেমন আমি যদি বলি যে রিয়েলাইজ, ঠিক আছে, তাহলে রিয়েলাইজ শব্দটা কি? রিয়েলাইজ শব্দটা কি হবে বলুন তো? ভার্ব। আচ্ছা, যদি বলা হয় সোশ্যাল শব্দটা, এইটার ভার্বের ফর্ম কি বলেন তো? সোশ্যালাইজ। যদি বলা হয় আইজেডি, তখন হয়ে যাবে সোশ্যালাইজ। তাহলে সোশ্যালাইজ শব্দটা কি হবে? ভার্ব হবে। যদি বলা হয় রিকগনিশন শব্দের ভার্বের ফর্ম কি হবে বলুন? রিকগনিশন শব্দের ভার্বের ফর্ম হবে রিকগনাইজ। কিংবা আমি বলতে পারি এরকম যে আইডল শব্দের ভার্বের ফর্ম কি হবে? আইডল। আইডল। আইডল শব্দের ভার্বের ফর্ম কি হবে? আইডিয়ালাইজ হয় না? আইডিয়ালাইজ। অথবা জি স্যার। হ্যাঁ, যদি বলা হয় যে বিউটি, বিউটি বিউটি শব্দের ভার্বের ফর্ম কি হবে বলেন? বিউটিফাই। বিউটি শব্দের ভার্বের ফর্ম হবে হচ্ছে বিউটি, BEAUTIFY, বিউটিফাই। তাহলে বলেন তো জাস্টিফিকেশন শব্দের ভার্বের ফর্ম কি হবে? জাস্টিফিকেশন Justify. শব্দের ভার্বের ফর্ম কি হবে? Justify. জাস্টিফাই। যদি বলা হয় সিগনিফিকেশন শব্দের ভার্বের ফর্ম কি হবে? Significant. ভার্বের ফর্ম তো ইএনটি Verb. দিয়ে হয় না। Signify. হ্যাঁ, যদি বলা হয় যদি বলা হয় সিগনিফিকেশন শব্দের অ্যাডজেক্টিভ কি, তাহলে আপনি বলতে পারেন সিগনিফিক্যান্ট। যেহেতু সিগনিফিকেশন শব্দটা শেষে শান আছে, TION আছে, সেক্ষেত্রে এটা নাউন। এটার অ্যাডজেক্টিভ ফর্ম হবে হচ্ছে সিগনিফিক্যান্ট, এটার অ্যাডভার্ব ফর্ম হবে অ্যালয়, যোগ করে দেন সিগনিফিক্যান্টলি। আর যদি এটার ভার্বের ফর্ম করতে হয় তাহলে আপনাকে যোগ করতে হবে FY, অ্যান্সার হবে সিগনিফাই। সেক্ষেত্রে এই সিগনিফিকেশন শব্দের নাউনও হয়, অ্যাডজেক্টিভও হয়, অ্যাডভার্বও হয়, ভার্বও হয়। তাহলে সিগনিফিকেশন, সিগনিফিক্যান্ট, সিগনিফিক্যান্টলি এবং সিগনিফাই, এটা হচ্ছে তার পুরো হচ্ছে ট্রান্সফরমেশনটা। সেক্ষেত্রে বিউটিফাই, সিগনিফাই অথবা ম্যাগনিফাই অথবা হচ্ছে কি বলা যায় জাস্টিফাই, জাস্টিফিকেশন থেকে জাস্টিফাই, এগুলো হচ্ছে আপনার কি হবে? ভার্ব হবে। ঠিক আছে, এগুলো ভার্ব হবে। এখন আসেন যে যদি বলা হয় ডেঞ্জার, ডেঞ্জার শব্দটা কোন পার্টস অফ স্পিচ বলতে পারবেন? ডেঞ্জার শব্দটা কোন পার্টস অফ স্পিচ? Verb. ডেঞ্জার শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। যখন আমি এটার সাথে ইএন যোগ করব, এন ডেঞ্জার, তখন এটা হয়ে যাবে ভার্ব। এখন এটা ভার্ব রূপে আছে। ঠিক আছে, যেমন আমি যদি বলি যে লাইট, এই লাইট শব্দটা কোন পার্টস অফ স্পিচ এবং এটার ভার্বের ফর্ম কি হবে বলুন? লাইট শব্দটা কোন পার্টস অফ স্পিচ এবং এটার ভার্বের ফর্ম কি হবে? Enlight. Enlight. ইনলাইট হবে, তাই না? যদি Right. বলা হয় যে শর্ট, শর্ট শব্দের শর্ট শব্দটা কোন পার্টস অফ স্পিচ এবং এটার ভার্বের ফর্ম কি হবে? শর্টের Shorten. Shorten. ইন শর্ট হবে, ইন শর্ট। আপনি যদি বলেন যে শর্টেন, আপনি যদি বলেন শর্টেন, এই শর্টেন শেষে ইএন থাকলে, শেষে ইএন অথবা ইডি যদি থাকে, এটা অ্যাডজেক্টিভ হয়। আমি এখানে লিখে দিচ্ছি, এখানে একটা জায়গায় লিখে দিচ্ছি, ইএন কিংবা ইডি থাকলে সেটা অ্যাডজেক্টিভ হবে। কি হবে? অ্যাডজেক্টিভ হবে। কোন শব্দের শেষে যদি ইডি অথবা ইএন থাকে, শারমিন আপু বলেছেন শর্টেন, কোন শব্দের শেষে যদি ইএন অথবা ইডি থাকে তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ। কিন্তু যদি কোনো শব্দের শুরুতে ইডি অথবা ইএন থাকে, যেমন এন শর্ট, এন লাইট, এন ডেঞ্জার, অথবা হচ্ছে আহ আহ, এরকম যদি এম্পাওয়ারমেন্ট থাকে, হ্যাঁ ইএম যদি থাকে, কি ইএম এম্পাওয়ার, এম্পাওয়ারমেন্ট, এগুলো যদি থাকে, ইএম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে এগুলো হবে কি বলেন তো? এগুলো ভার্ব হবে। এগুলো ভার্ব হবে। কোন শব্দের শুরুতে যদি ইএন থাকে, ইএম থাকে, সেক্ষেত্রে ওগুলো ভার্ব হবে। বোঝাতে পেরেছি আপনাদেরকে জি স্যার। সবগুলো ব্যাপার? ওকে, সো আমরা আলোচনার যে জায়গাটা, আলোচনার জায়গাটা আমরা এখানেই সমাপ্ত করছি। দেখুন আপনাদেরকে হচ্ছে আজকে কি কি পড়ালাম, আপনাদেরকে আজকে পড়িয়েছি হচ্ছে নাউন পড়িয়েছি, আপনাদেরকে অ্যাডজেক্টিভ পড়িয়েছি, অ্যাডভার্ব পড়িয়েছি এবং হচ্ছে ভার্ব পড়িয়েছি। এগুলো সবগুলোর আইডেন্টিফিকেশন আপনাদেরকে পড়িয়েছি। আইডেন্টিফিকেশন, আপনাদের কাছে যার কাছে যে বই আছে, সেটা যেই কোনো বই হতে পারে, যে কোনো বই হতে পারে, যেই কোনো বই, আপনার কাছে একটা ইংরেজি বই থাকলে আপনি সেটাতে দেখবেন যে ট্রান্সফরমেশন, ফরমেশন অফ নাউন
অথবা পার্টস অফ স্পিচ এরকম লেখা থাকবে, অথবা ওয়ার্ড ফরমেশন লেখা থাকে, ওয়ার্ড ফরমেশন লেখা থাকে, অথবা লেখা থাকে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। এই কয়টা নামে আপনি বইগুলোতে টপিকটাকে খুঁজে পাবেন, যেটা আমি আজকে পড়িয়েছি, যেটা আপনাদের বিজিএস এর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো এই টপিক গুলো আপনি আপনার বাসায় হচ্ছে আজকে আজকে তো অনেক রাত হয়ে গেছে, আপনি যদি কালকে এগুলোকে একটা বার রিভাইজ করে ফেলেন, ট্রাস্ট মি আপনার আর এই বিষয় নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা হচ্ছে যেহেতু আজকে আহ আমাদের হচ্ছে আলোচনা পর্ব শেষ, আমরা একটু কিছু প্রশ্ন আমরা একটু দেখতে চাই, যে কিছু প্রশ্ন আছে আমাদের কাছে, সেই প্রশ্নগুলো আমরা একটু দেখতে চাই। প্রশ্নগুলো আহ আমরা দেখতে চাই। যেমন এখানে আপনাদের হচ্ছে আহ বলা হয়েছে দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ব্রিফ। এই ব্রিফ শব্দের হচ্ছে নাউন ফর্ম কি? ব্রিফ শব্দের নাউন ফর্ম কি? আপনি যদি একটু বুঝে থাকেন সেক্ষেত্রে আপনি একটু কল্পনা করেন তো, আপনি নাউন পড়তে যায় এখানে কোন সাফিক্সটা দেখছেন যে কোনটার সাথে হচ্ছে হতে পারে। আচ্ছা, ব্রিফ শব্দের নাউন ফর্ম কি শর্টেন হতে পারে? বলেন, শর্টেন হতে পারে? পারে না। ব্রিফলি এলওয়াই থাকলে কি সেটা নাউন হয়? হতে পারে না। আচ্ছা, তাহলে এটার নাউন ফর্মটা কি হতে পারে? আমরা দেখি, আমরা জানি যে কোনো একটা শব্দের শেষে যদি আই টি ওয়াই কিংবা হচ্ছে শুধু যদি টি ওয়াই থাকে, তাহলে সেটাকে কি বলা যায়? সেটাকে হচ্ছে নাউন বলা যায়। আমরা জানি না সেটা? তাহলে এখানে অ্যান্সারটা কি হবে বলেন তো? অ্যান্সারটা হবে হচ্ছে আপনার সি নাম্বার উত্তর হবে, তাই না? বলেন, অ্যান্সারটা হবে হচ্ছে আপনার সি নাম্বার। তাহলে এখানে সি নাম্বারটা হচ্ছে আপনার কি? এটা হবে হচ্ছে আপনার নাউন ফর্ম। ওকে, নেক্সট কোয়েশ্চেনের দিকে আগাচ্ছি। এখানে বলা আছে অ্যাডজেটিভ অফ দ্য ওয়ার্ড। দেখেন, এটা থার্ড বিজিএস পরীক্ষা এসেছে। অ্যাডজেটিভ অফ দ্য ওয়ার্ড জয়। এই জয় শব্দটা বলা হয়েছে, জয় শব্দটা আর হচ্ছে অ্যাডজেটিভ ফর্ম কোনটা? আপনি বলুন যে আহ জয় শব্দের অ্যাডজেটিভ ফর্ম কি হবে? জলি হবে, সরি, এটা কি জলি হবে নাকি এনজয় হবে নাকি জয়াস হবে নাকি জয়ফুল হবে? জয়াস কোনো শব্দ হয়? জয়াস কি কোনো শব্দ হয়? না। সেক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে কে জয়ফুল। কোন একটা শব্দের শেষে যদি ফুল থাকে সেক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারি? অ্যাডজেটিভ বলতে পারি, তাই না? অ্যাডজেটিভ বলতে পারি। আচ্ছা, তাহলে এর উত্তরটা কি দাঁড়াচ্ছে? সরি, এটা ভুল আছে। জয়াস, জয়ফুল। অ্যান্সারটা হবে কি বলেন তো? জয়ফুল হতে পারে। আচ্ছা, জয়ফুল জয়াস অর্থগত দিক থেকে হয়তো বা জয়াস বেশি পারফেক্ট, মেবি হয়তো বা হতে পারে। অ্যান্সার হবে জয়াস। তাহলে ও ইউএস দিয়েও হইতে পারে, এফ ইউএল দিয়েও হইতে পারে। কোনো একটা ক্ষেত্রে যদি অপশন দুটোই সঠিক থাকে সেক্ষেত্রে অবভিয়াসলি প্রথম যে অপশন সঠিক থাকবে সেটাকে হচ্ছে আমাদের নির্বাচন করতে হবে। ওএমআর সিস্টেমে হচ্ছে এভাবেই এটাকে ইনপুট করা থাকে। কেমন? নেক্সট কোশ্চেনে যাই। 3 নাম্বার কোশ্চেন, ফলস। এই ফলস শব্দের হচ্ছে ভার্বের ফর্ম জানতে চেয়েছে আমাদের কাছে, ভার্ব। এই যে ভার্ব শব্দ, ভার্বটা জানতে চেয়েছে। আপনি দেখুন ভার্ব আমাদের কয়টা আছে? এফ ওয়াই যোগ করলে ভার্ব হয়, আইএসই হলে ভার্ব হয়, আইজেডি থাকলে ভার্ব হয়। কোন শব্দের শুরুতে যদি ইএম থাকে অথবা ইএম থাকে তাহলে ভার্ব হয়। এখানে দেখুন তো কোনটা অ্যান্সার হতে পারে? আমির হামজা বলেছেন ফলসিফাই, তারপরে হচ্ছে জুলেখা আপু, ইভা, নিশাদ সবাই বলেছেন যে হচ্ছে ফলসিফাই। অর্থাৎ হচ্ছে আমরা যদি হচ্ছে দেখি এদিকে যে যদি কোনো একটা শব্দের শেষে এফ ওয়াই থাকে সেক্ষেত্রে সেটাও কি হয়? ভার্ব হয়, ফলসিফাই। সেক্ষেত্রে এফ ওয়াই থাকলে সেটা কি হবে? ভার্ব হবে। নেক্সট কোশ্চেনের দিকে যাই। চতুর্থ প্রশ্ন, ফ্রিকোয়েন্সি। দেখুন, এগুলো আপনাদের বিজেএস এর বিগত বছরের প্রশ্নই। আমি নিজে তো কোনো প্রশ্ন বানাইনি, সেক্ষেত্রে হচ্ছে বিজেএস এর প্রশ্ন এগুলো। আপনাদেরকে এতক্ষণ যা পড়িয়েছি বিগত বছরে কিন্তু পার্টস অফ স্পিচ থেকে আর বাইরে আপনি কোনো প্রশ্ন পাবেন না ইনশাআল্লাহ। ঠিক আছে, সেক্ষেত্রে এই ফ্রিকোয়েন্সি শব্দের শেষে কি আছে বলেন তো? সিওয়াই আছে। ফ্রিকোয়েন্সি শব্দের শেষে কি আছে? সিওয়াই আছে। সিওয়াই থাকলে সেটা কি হয়? সেটা হচ্ছে নাউন হয়। সিওয়াই থাকলে সেটা কি হয়? সেটা হচ্ছে নাউন হয়। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। হোয়াট ইজ দ্য অ্যাডভার্ব অফ দ্য ওয়ার্ড শর্ট? শর্ট শব্দের অ্যাডভার্ব কি? আচ্ছা দেখেন, এই শর্ট শব্দটা, এটা যদি শর্টেন বলি তাহলে তো এটা অ্যাডজেটিভ হয়ে যায়। আমরা কিছুক্ষণ আগে আপনাকে পড়ায় আসছি, শর্ট শব্দের অ্যাডজেটিভ ফর্ম হচ্ছে শর্টেন।
তাহলে অ্যাডভার্ব ফর্ম কি হবে? কোনো অ্যাডজেটিভের যদি আমরা হচ্ছে শর্টের সাথে যদি অ্যালয় যোগ করে দিই, শর্টলি, তাহলে এটা অ্যাডভার্ব হবে না কি হবে বলেন তো? আচ্ছা দেখুন তো সঠিক উত্তর কে, অ্যান্সার হচ্ছে শর্টলি। অর্থাৎ যদি অ্যালয় যুক্ত থাকে অ্যাডজেটিভের সাথে, সেক্ষেত্রে এটা কি হয়ে যায়? সেক্ষেত্রে এটা হচ্ছে অ্যাডভার্ব হয়ে যায়, শর্টলি। অ্যান্সার হবে শর্টলি। পরবর্তীটা দেখুন, হোয়াট ইজ দ্য অ্যাডজেটিভ অফ দ্য ওয়ার্ড ট্যাক্স? ট্যাক্স শব্দের অ্যাডজেটিভ কি? আইটিওয়াই থাকলে নাউন হয়, আইএনজি দিয়ে আমরা কোনো সাফিক্স করি নাই, ট্যাক্সেশন থাকলে অবশ্যই নাউন হয়। অ্যান্সার তো ট্যাক্সেবলই হওয়ার কথা যদি ভুল না করি, সেক্ষেত্রে অ্যান্সার হবে ট্যাক্সেবল। গুড। অ্যান্সার হবে কি? ট্যাক্সেবল। ঠিক আছে, ট্যাক্সেবল অ্যান্সার হবে। আচ্ছা, তারপরে হচ্ছে নেক্সট কোয়েশ্চেনটা দেখেন, এই প্রশ্নটা অ্যান্সার করুন দেখি। এই প্রশ্নটা উত্তর করুন। কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে এ, যে অ্যাবিলিটি শব্দের হচ্ছে ভার্বের ফর্ম কি, তাই না? হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি? অ্যাবিলিটি শব্দের ভার্বের ফর্ম কি? অ্যান্সার হবে কি? অ্যাবিলিটি শব্দের ভার্বের ফর্ম কি হবে বলুন তো? অ্যাবিলিটি শব্দের ভার্বের ফর্ম কি হবে বলুন? স্যার এনেবল হবে না? অ্যাবিলিটি শব্দের ভার্বের ফর্ম কি হবে? এনাবল হবে। যদি আমরা শব্দের শুরুতে যদি ইএন যোগ করে দেই, সেক্ষেত্রে হচ্ছে কি হয়ে যায় বলেন তো? কি হয়ে যায়? সেটা হচ্ছে ভার্ব হয়ে যায়। সেটা কি হয়ে যায়? ভার্ব হয়ে যায়। আচ্ছা, তারপরে বলুন যে হচ্ছে আমাদের হচ্ছে পরবর্তী প্রশ্নটার দিকে যাই। পরবর্তী আর কোনো প্রশ্ন নাই, অর্থাৎ এটাই আমাদের শেষ প্রশ্ন। তাইলে হচ্ছে আহ আপনি দেখুন যে হচ্ছে আমাদের যতগুলো প্রশ্ন আমরা দেখেছি এখানে, যে প্রশ্নগুলো এসেছে এগুলো আমাদের পড়ার বাইরে নয়, কিংবা আমাদের যে লেকচার হচ্ছে প্ল্যান আছে সেই প্ল্যানের বাইরে নয় ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমরা আশা রাখি যে হচ্ছে আপনি যদি আমাদের সাথে যুক্ত হন, সেক্ষেত্রে আপনাদেরকে একটা সর্বোচ্চ সেবা আমরা দিতে পারবো। এবং আহ, ঠিক যেই জায়গায় প্রশ্ন হবে ওই জায়গাগুলো বাছাই করে আপনাদেরকে পড়াইতে পারবো। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? যেই জায়গাটায় প্রশ্ন হবে সেই জায়গাটা বাছাই করে পড়াইতে পারবো। সো আপনাদের আপনারা হচ্ছে আমাদের এই ডিজুরি পরিবারের সাথে আপনারা যদি যুক্ত হন জেনারেল কোর্সে, যারা আপনাদের এখানে ক্লাস নিচ্ছে, শাওন ভাই, ফাহিম ভাই, হচ্ছে ইমন ভাই, আমি হচ্ছে আমরা যারা ক্লাস নিচ্ছি, আমরা এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আপনাদেরকে বেস্ট কোয়ালিটি লেকচার প্ল্যান, লেকচার কোর্স, কোর্স কন্টেন্ট এবং হচ্ছে প্রত্যেকটা জিনিস আপনি এত কোয়ালিফাইড পাবেন, যেটা হয়তোবা অন্য কোনো প্রতিষ্ঠানের পক্ষে দেওয়া খুব একটা কষ্টকর হবে। আমাদের জন্য সেটা কষ্টকর নয়, কারণ আমাদের ফুল একটা রিসোর্স টিম আপনাদের জন্য কাজ করবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমরা আশা রাখি যে আপনারা সকলেই আমাদের সাথে যুক্ত থাকবেন। আপনাদেরকে আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আপনারা যদি কেউ আমাদের সেই পরিবারের সাথে যুক্ত থাকতে চান বা কোনো কোয়েরি যদি আপনাদের থাকে, সেক্ষেত্রে এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করতে পারেন, কিংবা এই নাম্বারটা ছাড়াও আরেকটি নাম্বার আছে, এই নাম্বারটাতেও আপনারা হচ্ছে যোগাযোগ করতে পারেন। এই দুটি নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনাদের যত রকমের হচ্ছে জানা জিজ্ঞাসা আছে, আগ্রহ আছে, সবকিছু আপনারা জিজ্ঞেস করে আপনারা আমাদের এই কোর্সটাতে এনরোল করেন। ইনশাআল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার প্রত্যয় নিয়ে আমাদের এই ডিজুরি পরিবার হচ্ছে একদম তৈরি আছে। প্রত্যেকটা হচ্ছে সাবজেক্টের স্পেশালাইজড যে টিচাররা থাকবেন আপনাদের সাথে প্রতিনিয়ত কানেক্ট থাকবেন। আপনাদের প্রতিনিয়ত যে সমস্যা থাকবে সেগুলো সলভ হবে। ক্লাস আমাদের আহ, তো একটা পরিবার অংশ,
ঠিক ক্লাসের ব্যাপারে প্রয়োজন, আমাদের সলভ ক্লাস প্রয়োজন, প্রত্যেকটা জিনিস আমাদের সাথে যুক্ত হন। আপনার সেই প্রত্যয় আমরা আপনাদের কাছে করছি, আমাদের সাথে যুক্ত হবেন এবং ইনশাআল্লাহ আপনাদের সাথে খুব ভালো একটা জার্নি আমাদের কাটবে, খুব ভালো একটা সময় কাটবে। ইংরেজি শেখার যে আসরটা, এই আসরটা আপনাদের জন্য অনেক সহজ করে আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। সেই আশা রাখছি। কেমন? তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিজুরি পরিবারের আমন্ত্রণে আপনারা সবাই এসেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আহ সকলে সুস্থ থাকুন এবং বিজুরি পরিবারের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।